মনপিয়ন ক্লাসিক্সে আজকে আমাদের নিবেদন কথাশিল্পী শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত গল্প পরিণীতা। ওনার বিভিন্ন কালজয়ী রচনার মধ্যে এটি অন্যতম। গল্পের সূত্রধর হিসেবে রইলাম আমি মৌমিতা। শুরু হচ্ছে ললিতা আর শেখরের প্রেমের আখ্যান পরিণীতা। শক্তিশীল বুকে পড়বার সময় লক্ষণের মুখের ভাব নিশ্চয়ই খুব খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু গুরুচরণের চেহারাটা হয়তো তার চেয়েও খারাপ দেখালো। যখন সকালেই ভিতর বাড়ির থেকে খবর পৌঁছালো গৃহিণী এইমাত্র নির্বিঘ্নে পঞ্চম কন্যার জন্মদান করেছেন। গুরুচরণ 60 টাকা বেতনের ব্যাংকের কেরানি, সুতরাং শরীরটিও যেমন ঠিকা গাড়ির ঘোড়ার মতো শুকনো এবং শীর্ণ, চোখে মুখেও তেমনি তাদেরই মতো একটা নিষ্কাম, নির্বিকার, নির্লিপ্ত ভাব। তাও এই ভয়ঙ্কর শুভ সংবাদে আজ তার হাতের হুঁকাটা হাতেই রইল। তিনি জীর্ণ পৈতৃক তাকিয়াটা ঠেস দিয়ে বসলেন। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলবারও আর তার জোর রইল না। শুভ সংবাদ এনেছিল তাঁরই তৃতীয় কন্যা, 10ম বর্ষীয়া আন্নাকালী। সে বলল, বাবা চলো না, দেখবে। মা, এক গ্লাস জল আনতো খাই। মেয়ে জল আনতে গেল। সে চলে গেলে গুরুচরণের সবার আগে মনে পড়ল নানা খরচের কথা। মনে পড়ল গত বৎসর তার দ্বিতীয়া কন্যার শুভ বিবাহে বউবাজারের এই দোতলা বাসগৃহটি বাঁধা পড়েছে এবং তারও 6 মাসের সুদ বাকি। দুর্গাপূজার আর মাসখানেক মাত্র দেরি আছে। মেজ মেয়ের ওখানে তত্ত্ব পাঠাতে হবে। অফিসে কাল রাত্রি 8টা পর্যন্ত ডেবিট ক্রেডিট মেলেনি। আজ বেলা 12টার মধ্যে বিলাতে হিসাব পাঠাতে হবে। কাল বড় সাহেব হুকুম জারি করেছেন, ময়লা বস্ত্র পরে কেউ অফিসে ঢুকতে পারবে না, ফাইন হবে। অথচ গত সপ্তাহ থেকে রজকের সন্ধান মিলছে না। সংসারের অর্ধেক কাপড় চোপড় নিয়ে সে বোধহয় নিরুদ্দেশ। গুরুচরণ আর ঠেস দিয়েও থাকতে পারলেন না। হুঁকাটা উঁচু করে ধরে এলিয়ে পড়লেন। মনে মনে বললেন, ভগবান, এই কলকাতা শহরে প্রতিদিন কত লোক গাড়ি ঘোড়া চাপা পড়ে অপঘাতে মরে। তারা কি আমার চেয়েও তোমার পায়ে বেশি অপরাধী দয়াময়? তোমার দয়ায় একটা ভারী মোটর গাড়ি যদি বুকের ওপর দিয়ে চলে যায়, মুক্তি পাই। বাবা ওঠো, জল এনেছি। শান্তি পেলাম। যা মা, গেলাসটা নিয়ে যা। সে চলে গেলে গুরুচরণ আবার শুয়ে পড়লেন। ললিতা ঘরে ঢুকে বলল, মামা, চা এনেছি, ওঠো। চায়ের নামে গুরুচরণ আরেকবার উঠে বসলেন। ললিতার মুখের দিকে তাকিয়ে তার অর্ধেক জ্বালা যেন চলে গেল। বললেন, সারা রাত জেগে আছিস মা? আয়, আমার কাছে এসে একবার বস। আমি রাত্রিরে জাগিনি মামা। তা হোক, আয়, আমার কাছে আয়। ললিতা কাছে এসে বসতেই গুরুচরণ তার মাথায় হাত দিয়ে বলে উঠলেন, আমার এই মাটিকে যদি রাজার ঘরে দিতে পারতুম, তবেই জানতুম একটা কাজ করলুম। ললিতা মাথা হেঁট করে চা ঢালতে লাগল। তিনি বলে চললেন, হ্যাঁ রে মা, তোর দুঃখী মামার ঘরে এসে দিন রাত্রি খাটতে হয় না? দিবারাত্রি খাটতে হবে কেন মামা? সবাই কাজ করে, আমিও করি। এইবার গুরুচরণ হাসলেন। চা খেতে খেতে বললেন, হ্যাঁ রে ললিতা, আজ তবে রান্না বান্নার কি হবে মা? কেন মামা, আমি রাঁধবো যে। তুই রাঁধবি কি মা? রাঁধতে তুই জানিস? জানি মামা, আমি মামিমার কাছে সব শিখে নিয়েছি। সত্যি? সত্যি, মামিমা দেখিয়ে দেন আমি কতদিন রাঁধি যে। বলে মুখ নিচু করল। তার মাথার উপর হাত রেখে গুরুচরণ নিঃশব্দে আশীর্বাদ করলেন। তার একটা গুরুতর দুর্ভাবনা দূর হল। এই ঘরটি গলির উপরেই,
চা খেতে খেতে জানলার বাইরে দৃষ্টি পড়ায় গুরুচরণ চেঁচিয়ে ডেকে উঠলেন, শেখর নাকি? শোনো শোনো। একজন লম্বা বলিষ্ঠ সুন্দর যুবক ঘরে প্রবেশ করল। গুরুচরণ বললেন, বসো। আজ সকালে তোমার খুড়িমার কাণ্ডটা শুনেছ বোধহয়? কাণ্ড আর কি, মেয়ে হয়েছে তাই? তুমি তো বলবে তাই, কিন্তু তাই যে কি শুধু আমি জানি। যে ওরকম বলবেন না কাকা, খুড়িমা শুনলে বড় কষ্ট পাবেন। তাছাড়া ভগবান যাকে পাঠিয়েছেন তাকে আদর আহ্লাদ করে ডেকে নেওয়া উচিত। আদর আহ্লাদ করা উচিত সে আমিও জানি, কিন্তু ভগবানও তো সুবিচার করেন না। আমি গরিব, আমার ঘরে এত কেন? এই বাড়িটুকু পর্যন্ত তোমার বাপের কাছে বাঁধা পড়েছে। তা পড়ুক, সেজন্য দুঃখ করিনি শেখর, কিন্তু এই হাতে হাতেই দেখো না বাবা, এই যে আমার ললিতা, মা বাপ মরা সোনার পুতুল, একে শুধু রাজার ঘরেই মানায়। কি করে একে প্রাণে ধরে যার তার হাতে তুলে দিই বলতো? রাজার মুকুটে যে কোহিনূর জ্বলে, তেমনি কোহিনূর রাশিকৃত করে এই মাটিকে ওজন করলেও আমার তার দাম হয় না। কিন্তু কে তা বুঝবে? পয়সার অভাবে এমন রত্নকেও আমাকে বিলিয়ে দিতে হবে। বলো দেখি বাবা, সে সময় কি রকম শেল বুকে বাজবে? 13 বছর বয়স হলো, কিন্তু হাতে আমার এমন 13টা পয়সা নেই যে একটা সম্বন্ধ পর্যন্ত স্থির করি। গুরুচরণের 2 চোখ জলে ভরে উঠল। শেখর চুপ করে রইল। গুরুচরণ আবার বললেন, শেখরনাথ, দেখো তো বাবা, তোমার বন্ধু বান্ধবের মধ্যে যদি এই মেয়েটার কোনো গতি করে দিতে পারো। আজকাল অনেক ছেলে শুনেছি টাকা কড়ির দিকে চেয়ে দেখে না, শুধু মেয়ে দেখেই পছন্দ করে। তেমনি যদি দৈবাত একটা মিলে যায় শেখর, তাহলে বলছি আমি, আমার আশীর্বাদে তুমি রাজা হবে। আর কি বলবো বাবা, এ পাড়ায় তোমাদের আশ্রয়ে আমি আছি। তোমার বাবা আমাকে ছোট ভাইয়ের মতোই দেখেন। আচ্ছা বেশ, তা দেখব। ভুলো না বাবা, দেখো ললিতা তো 8 বছর বয়স থেকে তোমাদের কাছে লেখাপড়া শিখে মানুষ হচ্ছে। তুমি তো দেখতে পাচ্ছ কেমন বুদ্ধিমতী, কেমন শান্তশিষ্ট। এক ফোঁটা মেয়ে, আজ থেকে ওই আমাদের রাঁধা বাড়া করবে, দেবে থবে, সমস্তই এখন ওর মাথায়। এই সময় ললিতা একটিবার চোখ তুলেই নামিয়ে ফেলল। গুরুচরণ একটা নিঃশ্বাস ফেলে বললেন, ওর বাপই কি কিছু কম রোজগার করেছে? কিন্তু সমস্তই এমন দান করে গেল যে এই একটা মেয়ের জন্যও কিছু রেখে গেল না। শেখর চুপ করে রইল। গুরুচরণ নিজেই আবার বলে উঠলেন, আর রেখে গেল নাই বা বলি কি করে? সে যত লোকের যত দুঃখ ঘুচিয়েছে, তার সমস্ত ফলটাই আমার এই মাটিকে দিয়ে গেছে। তা নইলে কি এতটুকু মেয়ে এমন অন্নপূর্ণা হতে পারে? তুমি বলো না শেখর, সত্য কি না? শেখর হাসতে লাগল, জবাব দিল না। সে উঠবার উপক্রম করতেই গুরুচরণ জিজ্ঞাসা করলেন, এমন সকালেই কোথা যাচ্ছ? ব্যারিস্টারের বাড়ি, একটা কেস আছে। কথাটা একটু মনে রেখো বাবা। ও একটু শ্যামবর্ণ বটে, কিন্তু চোখ মুখ এমন হাসি, এত দয়ামায়া, পৃথিবী খুঁজে বেড়ালেও কেউ পাবে না। শেখর মাথা নেড়ে হাসি মুখে বেরিয়ে গেল। এই ছেলেটির বয়স 25-26। MA পাশ করে গত বৎসর থেকে অ্যাটর্নি হয়েছে। তার বাবা নবীন রায় গুড়ের কারবারে লক্ষপতি হয়ে কয়েক বছর হলো ব্যবসা ছেড়ে ঘরে বসেই তেজারতি কারবার শুরু করেছিলেন। বড় ছেলে অবিনাশ উকিল, আর ছোট ছেলে এই শেখর নাম। তার প্রকাণ্ড তেতলা বাড়ি পাড়ার মাথায় ছিল, এবং এই বাড়ির একটা খোলা ছাদের সাথে গুরুচরণের ছাদটা মিশে থাকায় 2 পরিবার অত্যন্ত আত্মীয়তা সূত্রে বাঁধা পড়েছিল। বাড়ির মেয়েরা এই পথেই যাতায়াত করত। শ্যামবাজারের এক বড় লোকের ঘরে বহুদিন থেকেই শেখরের বিয়ের কথাবার্তা চলছিল।
সেদিন তারা দেখতে এসে আগামী মাঘের কোনো একটা শুভ দিন স্থির করতে চাইলেন। কিন্তু শেখরের মা স্বীকার করলেন না। ঝেঁকে দিয়ে খবর পাঠালেন, ছেলে নিজে দেখে পছন্দ করলে তবে বিয়ে দেব। নবীন রায়ের চোখ ছিল শুধু টাকার দিকে। তিনি গৃহিণীর এই গোলমেলে কথায় অপ্রসন্ন হয়ে বললেন, এ আবার কি কথা? মেয়ে তো দেখাই আছে, কথাবার্তা বাঁকা হয়ে যাক, তারপরে আশীর্বাদ করার দিন ভালো করে দেখলেই হবে। তাও গৃহিণী সম্মত হলেন না, পাকা কথা দিতে দিলেন না। নবীন রায় সেদিন রাগ করে অনেক বেলায় আহার করলেন এবং দিবানিদ্রাটা বাইরের ঘরেই দিলেন। শেখরনাথ লোকটা কিছু শৌখিন। সে তেতলায় যে ঘরটিতে থাকে সেটি অত্যন্ত সুসজ্জিত। দিন 5-6 পরে একদিন বিকেলে সে সেই ঘরের বড় আয়নার সামনে দাঁড়িয়ে মেয়ে দেখতে যাবার জন্য তৈরি হচ্ছিল। ললিতা ঘরে ঢুকল। কিছুক্ষণ নিঃশব্দে তাকিয়ে থেকে জিজ্ঞাসা করল, বউ দেখতে যাবে না? এই যে এসেছ, কই বেশ করে সাজিয়ে দাও তো দেখি, বউ যাতে পছন্দ করে। এখন তো আমার সময় নেই শেখরদা, আমি টাকা নিতে এসেছি। বলে বালিশের তলা থেকে চাবি নিয়ে একটা দেরাজ খুলে গুনে গুনে গুটি কয়েক টাকা আঁচলে বেঁধে নিয়ে যেন খানিকটা নিজের মনেই বলল, টাকা তো দরকার হলেই নিয়ে যাচ্ছি, কিন্তু এ শোধ হবে কি করে? শেখর চুলের এক পাশ বুরুজ দিয়ে সযত্নে উপরের দিকে তুলে দিয়ে ফিরে বলল, শোধ হবে না শোধ হচ্ছে? ললিতা বুঝতে পারল না, তাকিয়ে রইল। চেয়ে রইলে বুঝতে পারলে না? না। আরো একটু বড় হও, তখন বুঝতে পারবে। বলেই শেখর জুতো পায়ে দিয়ে বেরিয়ে গেল। রাত্রে শেখর একটা কাউচের ওপর চুপ করে শুয়েছিল। মা এসে ঘরে ঢুকলেন। সে তাড়াতাড়ি উঠে বসল। মা একটা চৌকির ওপর বসে পড়ে বললেন, মেয়ে কিরকম দেখে এলি রে? বেশ ভালো মা। শেখরের মায়ের নাম ভুবনেশ্বরী। বয়স প্রায় 50-এর কাছে, কিন্তু এমনই সুন্দর তার দেহের বাঁধন, দেখলে 35-36-এর বেশি মনে হতো না। তিনি পাড়াগাঁয়ের মেয়ে। পাড়াগাঁয়ে সেইখানেই বড় হয়েছিলেন বটে, কিন্তু শহরের মধ্যে তাকে একদিনের জন্য বেমানান দেখায়নি। এই মাটি যে শেখরের কত বড় গর্বের বস্তু ছিল সে কথা তার মাও জানতেন না। জগদীশ্বর শেখরকে অনেক বস্তু দিয়েছিলেন, অনন্য সাধারণ স্বাস্থ্য, রূপ, ঐশ্বর্য, বুদ্ধি, কিন্তু এই জননীর সন্তান হতে পারার ভাগ্যটাকেই সে কায়মনে ভগবানের সবচেয়ে বড় দান বলে মনে করত। মা বললেন, ও মা, বেশ বলে চুপ করে রইলি যে রে? যা জিজ্ঞেস করলে তাই তো বললুম। কই বললি? তার রং কেমন? ফর্সা? কার মতো হবে? আমাদের ললিতার মতো? ললিতা তো কালো মা, ওর চেয়ে ফর্সা। মুখ চোখ কেমন? তাও মন্দ নয়। তবে কথাকে বলি। এবার শেখর চুপ করে রইল। মা কিছুক্ষণ ছেলের মুখের দিকে তাকিয়ে থেকে হঠাৎ জিজ্ঞাসা করে উঠলেন, হ্যাঁ রে, মেয়েটি লেখাপড়া শিখেছে কেমন? সে তো জিজ্ঞেস করিনি মা। জিজ্ঞাসা করিস নি কি রে? যেটা আজকাল তোদের সবচেয়ে দরকারি জিনিস সেইটাই জেনে আসিস নি? না মা, ও কথা আমার মনেই ছিল না। ছেলের কথা শুনে এবার তিনি ভীষণ অবাক হয়ে কিছুক্ষণ তার মুখের দিকে তাকিয়ে থেকে হেসে উঠে বললেন, তবে তুই ওখানে বিয়ে করবি নে দেখছি। শেখর কি একটা বলতে যাচ্ছিল, কিন্তু এই সময় ললিতাকে ঘরে ঢুকতে দেখে চুপ করে গেল। ললিতা ধীরে ধীরে ভুবনেশ্বরীর পিছনে এসে দাঁড়ালো। তিনি বাঁ হাত দিয়ে তাকে সামনে টেনে এনে বললেন, কি মা? কিছু না মা। ললিতা আগে এনাকে মাসিমা বলতো, কিন্তু তিনি নিষেধ করে বলেছিলেন, তোর আমি তো মাসি হই নে ললিতে, মা হই। তখন থেকে সে মা বলেই ডাকত। ভুবনেশ্বরী তাকে বুকের আরো কাছে টেনে নিয়ে আদর করে বললেন, কিচ্ছু না, তবে বুঝি আমাকে শুধু একবার দেখতে এসেছিস? ললিতা চুপ করে রইল। শেখর বলল, দেখতে এসেছে, রাঁধবে কখন? ও মা, ও রাঁধবে কেন? কে তবে ওদের রাঁধবে মা? ওর মামাও তো সেদিন বললেন ললিতাই রাঁধা বাড়া সব কাজ করবে। ওর মামার কি, যা হোক একটা বললেই হলো।
ওর বিয়ে হয়নি, ওর হাতে খাবে কে রে? আমাদের বামুন ঠাকুরকে পাঠিয়ে দিয়েছি, তিনিই রাঁধবেন। বড় বৌমা আমাদের রান্না বান্না করছেন, আমি দুপুরবেলা ওদের বাড়িতেই তো খাই আজকাল। শেখর বুঝল মা এই দুঃখী পরিবারের গুরুভার হাতে তুলে নিয়েছেন। সে একটা তৃপ্তির নিঃশ্বাস ফেলে চুপ করল। মাসখানেক পরে একদিন সন্ধ্যার পর শেখর নিজের ঘরে কাউচের ওপর কাত হয়ে একখানি ইংরাজি নভেল পড়ছিল। বেশ মন লেগে গিয়েছিল। এমন সময় ললিতা ঘরে ঢুকে বালিশের তলা থেকে চাবি নিয়ে সশব্দে দেরাজ খুলতে লাগলো। শেখর বই থেকে মুখ না তুলেই বলল, কি? টাকা নিচ্ছি। বলে শেখর পড়াতে মন দিল। ললিতা আঁচলে টাকা বেঁধে উঠে দাঁড়ালো। আজ সে সেজেগুজে এসেছিল, তার ইচ্ছা শেখর যেন তাকিয়ে দেখে। বলল, 10 টাকা নিলুম শেখরদা। আচ্ছা। কিন্তু মুখ তুলে দেখলো না। অগত্যা সে এটা ওটা নাড়তে লাগলো, মিছামিছি দেরি করতে লাগলো, কিন্তু কিছুতেই কোনো ফল হলো না। তখন ধীরে ধীরে বেরিয়ে গেল ঘর থেকে। কিন্তু গেলেই তো চলে না, আবার তাকে ফিরে এসে দোরগোড়ায় দাঁড়াতে হলো। আজ তারা থিয়েটার দেখতে যাবে। শেখরের বিনা হুকুমে সে যে কোথাও যেতে পারে না তা সে জানত। সে আরো জানত অন্য লোকে যা ইচ্ছা করতে পারে, যেখানে খুশি যেতে পারে, কিন্তু সে পারে না। সে স্বাধীনও নয় এবং মামা মামির অনুমতিই তার জন্য যথেষ্ট নয়। সে দরজার আড়ালে দাঁড়িয়ে আস্তে আস্তে বলল, আমরা যে থিয়েটার দেখতে যাচ্ছি। তার মৃদু কণ্ঠ শেখরের কানে গেল না। সে জবাব দিল না। ললিতা তখন আরো একটু গলা চড়িয়ে বলল, সবাই আমার জন্য দাঁড়িয়ে রয়েছে যে। এবার শেখর শুনতে পেল। বইখানা একপাশে নামিয়ে রেখে জিজ্ঞাসা করল, কি হয়েছে? আমি আন্নাকালী চারুবালা, তার মামা। মামাটিকে? তার নাম গিরিন বাবু। 5-6 দিন হলো মুঙ্গেরের বাড়ি থেকে এসেছেন, এখানে বিয়ে পড়বেন। বেশ লোক সে। বাহ, নাম ধাম পেশা এই যে দিব্যি আলাপ হয়ে গেছে দেখছি। তাতেই 4-5 দিন মাথার টিকিটি পর্যন্ত দেখতে পাইনি। তাস খেলা হচ্ছিল বোধ করি। হঠাৎ শেখরের কথা বলার ধরন দেখে ললিতা ভয় পেয়ে গেল। সে মনেও করেনি এরকম একটা প্রশ্ন উঠতে পারে। সে চুপ করে রইল। শেখর বলল, একদিন খুব তাস চলছিল না? চারু বলল যে। চারু বললে? কি বললে? বাবা, একেবারে কাপড় পরে তৈরি হয়ে আসা হয়েছে। আচ্ছা, যাও। ললিতা গেল না, সেইখানেই চুপ করে দাঁড়িয়ে রইল। পাশের বাড়ির চারুবালা তার সমবয়সী এবং সই। তারা ব্রাহ্ম। শেখর ওই গিরিনকে ছাড়া তাদের সকলকেই চিনত। গিরিন 5-7 বছর আগে কিছুদিনের জন্য একবার এদিকে এসেছিল। এতদিন বাঁকিপুরে পড়ত। কলকাতায় আসার প্রয়োজনও হয়নি, আসেওনি, তাই শেখর তাকে চিনত না। ললিতা দাঁড়িয়ে আছে দেখে বলল, মিছে দাঁড়িয়ে রইলে কেন? যাও। বলেই মুখের সামনে বই তুলে নিল। মিনিট 5 চুপ করে থাকার পর ললিতা আবার আস্তে আস্তে জিজ্ঞাসা করল, যাব? যেতেই তো বললুম ললিতা। শেখরের ভাব দেখে ললিতা থিয়েটার দেখবার স্বাদ লোপ পেল। কিন্তু তার না গেলেও যে নয়। কথা হয়েছিল সে অর্ধেক খরচ দেবে এবং চারুর মামা অর্ধেক দেবে। চারুদের ওখানে সকলেই তার জন্য অধীর হয়ে অপেক্ষা করছে এবং যত দেরি হচ্ছে তাদের অধৈর্য তত বাড়ছে। তা ললিতা চোখের উপর দেখতে পেল, কিন্তু উপায়ও খুঁজে পেল না। অনুমতি না নিয়ে যাবে এত সাহস তার ছিল না। আবার মিনিট 2-3 নিঃশব্দে থেকে বলল, শুধু আজকের দিনটি যাব। বিরক্ত করো না ললিতা, যেতে ইচ্ছে হয় যাও। ভালো মন্দ বোঝবার তোমার যথেষ্ট বয়স হয়েছে। ললিতা চমকে উঠল। শেখরের কাছে বকুনি খাওয়া তার নতুন নয়, অভ্যাস ছিল বটে, কিন্তু 2-3 বছরের মধ্যে এরকম শোনেনি। ওদিকে বন্ধুরা অপেক্ষা করে আছে, সেও কাপড় পরে তৈরি হয়ে এসেছে। এখন তাদের কাছেই বা সে কি বলবে? কোথাও যাওয়া আসা সম্বন্ধে আজ পর্যন্ত তার শেখরের তরফ থেকে অবাধ স্বাধীনতা ছিল। সেই জোরেই সে একেবারে কাপড় পরে সেজে এসেছিল।
অভিমানে চোখের জল ফেলে সে আরো মিনিট 5 নিঃশব্দে দাঁড়িয়ে থেকে চোখ মুছতে মুছতে চলে গেল। নিজের ঘরে গিয়ে ঝিকে দিয়ে আন্নাকালীকে ডাকিয়ে এনে তার হাতে 10টা টাকা দিয়ে বলল, তোরা যা কালী, আমার বড় অসুখ করছে। সইকে বলকে আমি যেতে পারবো না। কি অসুখ সেজদি? মাথা ধরেছে, গাটাও কিরম বমি বমি করছে, ভারী অসুখ করছে। আমি যেতে পারবো না বলে সে বিছানায় পাশ ফিরে শুল। তারপর চারু এসে সাদাসাদি করলো, পিড়াপিড়ি করলো, মামিকে দিয়ে সুপারিশ করালো, কিন্তু কিছুতেই তাকে রাজি করাতে পারল না। আন্নাকালী হাতে 10টা টাকা পেয়ে থিয়েটারে যাবার জন্য ছটফট করছিল, পাছে এইসব হাঙ্গামায় পড়ে যেতে না হয় এই ভয়ে সে চারুকে আড়ালে ডেকে টাকা দেখিয়ে বলল, সেজদির অসুখ করছে, সে নাই গেল চারুদি, আমাকে টাকা দিয়েছে, এই দেখো, আমরা যাই চলো। চারুবালার মা মনোরমার তাস খেলার চেয়ে প্রিয় বস্তু সংসারে আর কিছুই ছিল না, কিন্তু খেলার ঝোঁক যতটা ছিল দক্ষতা ততটা ছিল না। তার এই ত্রুটি পূরণ হতো ললিতাকে পেলে। সে খুব ভালো খেলতে পারত। মনোরমার মামাতো ভাই গিরীন্দ্র আসা পর্যন্ত এ কদিন সমস্ত দুপুরবেলা তার ঘরে তাসের বিরাট আড্ডা বসেছিল। গিরিন পুরুষ মানুষ, খেলেও ভালো, সুতরাং তার বিপক্ষে বসতে গেলে মনোরমা ললিতাকে চাই। থিয়েটার দেখার পরের দিন যথাসময়ে ললিতা উপস্থিত হলো না দেখে মনোরমা পাঠালেন ললিতাকে ডাকতে। ললিতা তখন একটি মোটা খাতায় একখানা ইংরেজি বই থেকে বাংলা তর্জমা করছিল, গেল না। তার সই এসেও কিছু করতে পারল না। তখন মনোরমা নিজে এসে তার খাতাপত্র একদিকে টান মেরে সরিয়ে দিয়ে বললেন, নে ওঠ, বড় হয়ে তোকে জজিয়াতি করতে হবে না, বরং তাস খেলতেই হবে, চল। আজ আমার কিছুতেই যাবার জো নেই, বরং কাল যাব। না, কিছুতেই না, তোকে যেতেই হবে। তোর মামিকে জানিয়ে এসেছি, যেতেই হবে তোকে। সুতরাং তাকে আজও গিয়ে গিরিনের বিপক্ষে বসে তাস খেলতে হলো, কিন্তু খেলা জমল না। এদিকে সে এতটুকু মন দিতে পারল না। সমস্ত সময়টা আর হয়ে রইল এবং বেলা না পড়তেই উঠে পড়ল। যাবার সময় গিরিন বলল, রাত্রে আপনি টাকা পাঠিয়ে দিলেন, কিন্তু গেলেন না, কাল আবার চাই, চলুন। আমার বড় অসুখ করেছিল। এখন তো অসুখ সেরেছে, চলুন, কাল যেতে হবে। না না, কাল আমার সময় হবে না বলেই ললিতা দ্রুত পদে প্রস্থান করল। শেখরের বাড়ির মতো এ বাড়িতেও সে ছোটবেলা থেকে আসা যাওয়া করছে, তাই চারুর মামার সামনেও বের হতে, কথা বলতে প্রথম থেকেই তার কোনো দ্বিধা হয়নি। বাড়িতে একবার দেখা দিয়েই সে তাড়াতাড়ি ও বাড়িতে শেখরের ঘরে গিয়ে ঢুকলো এবং একেবারেই কাজে লেগে গেল। ছেলেবেলা থেকেই এ ঘরের ছোটখাটো কাজগুলি তাকেই করতে হয়। বই প্রভৃতি গুছিয়ে তুলে রাখা, টেবিল সাজিয়ে দেওয়া, দোয়াত কলম ঝেড়ে মুছে ঠিক করে রাখা, এ সমস্ত সে না করলে আর কেউ করত না। সে যে শেখরের বিশেষ স্নেহের পাত্রী তা সবাই জানত, শুধু সেই স্নেহ যে এখন কোথায় উঠেছে তা কেউ জানত না, ললিতাও না। শিশুকাল থেকে শেখরের কাছে তাকে একইভাবে এত অপর্যাপ্ত আদর পেতে সবাই দেখে এসেছে বলে আজ পর্যন্ত কোনো ব্যবহারিক কারো দৃষ্টি আকর্ষণ করে না। আর করে না বলেই সে যে কোনোদিন বধূরূপে এই গৃহে প্রতিষ্ঠিত হতে পারে সে সম্ভাবনাও কারো মনে উদয় হয়নি। ললিতাদের বাড়িতেও হয়নি, ভুবনেশ্বরীর মনেও হয়নি। ললিতা ভেবে রেখেছিল কাজ শেষ করেই শেখর আসবার আগেই চলে যাবে, কিন্তু অন্যমনস্ক ছিল বলেই ঘড়ির দিকে নজর করেনি। হঠাৎ দরজার বাইরে জুতোর মশমশ শব্দ শুনে মুখ তুলেই একপাশে সরে দাঁড়ালো। শেখর ঘরে ঢুকেই বলল, এই যে, কাল তাহলে ফিরতে রাত কত হলো? ললিতা জবাব দিল না। শেখর একটা গদিয়াটা আরাম চৌকির উপর হেলান দিয়ে বলল, ফেরা কখন হলো? 2, 3? মুখে কথা নেই কেন? ললিতা তেমনি চুপ করে দাঁড়িয়ে রইল। নিচে যাও, মা ডাকছেন। ভুবনেশ্বরী ভাঁড়ারের সামনে বসে জল খাবার সাজাচ্ছিলেন।
ললিতা কাছে এসে বলল, ডাকছিলে মা? কই, ডাকিনি তো। মুখখানি এমন শুকনো কেন ললিতে? কিছু খাসনি বুঝি এখনো? না মা। আচ্ছা যা, তোর দাদাকে খাবার দিয়ে আমার কাছে আয়। ললিতা খাবার হাতে করে খানিক পরে উপরে এসে দেখল তখনও শেখর তেমনি ভাবে চোখ বুজে পড়ে আছে। অফিসের পোশাকও ছাড়িনি, হাত মুখও ধোয়নি। কাছে এসে আস্তে আস্তে বলল, খাবার এনেছি। কোথাও রেখে দিয়ে যাও। ললিতা না রেখে খাওয়ার হাতে করে চুপ করে দাঁড়িয়ে রইল। শেখর না তাকিয়েও বুঝতে পারছিল ললিতা যায়নি, দাঁড়িয়ে আছে। মিনিট 2-3 নিঃশব্দে থেকে বলল, কতক্ষণ দাঁড়িয়ে থাকবে ললিতা? আমার দেরি আছে, রেখে নিচে যাও। থাক দেরি, আমারও নিচে কোনো কাজ নেই। ও বাড়িতে আছে তো? তাও না থাকে তার পরের বাড়িতেও আছে তো। বাড়ি তো তোমার একটি নয় ললিতে। নয় তো। বলে রাগ করে ললিতা খাবারের থালাটা দুম করে টেবিলে রেখে হন হন করে বেরিয়ে গেল। সন্ধ্যের পরে একবার এসো। আমি নিচে চলে এসেছি। এই 100 বার ওপর নিচ করতে আমি পারি নে। দাদাকে তোর খাবার দিয়ে এলি, পান দিয়ে এলি নে রে? আমার খিদে পেয়েছে মা, আমি আর পারি নে, আর কেউ দিয়ে আসুক। আচ্ছা আচ্ছা, তুই খেতে বস, ঝিকে পাঠিয়ে দিচ্ছি আমি। ললিতা উত্তর না দিয়ে খেতে বসে গেল। সে থিয়েটার দেখতে যায়নি, তবুও শেখর তাকে বকেছিল। এই রাগে সে 4-5 দিন শেখরকে দেখা দেয়নি। অথচ সে অফিসে চলে গেলে দুপুরবেলা গিয়ে ঘরের কাজ ঠিকই করে দিত। শেখর নিজের ভুল বুঝতে পেরে তাকে 2 দিন ডেকে পাঠিয়েছিল, তাও সে যায়নি। এ পাড়ার একজন অতি বৃদ্ধ ভিক্ষুক মাঝে মাঝে ভিক্ষা করতে আসত। তার উপর ললিতার বড় দয়া ছিল। আসলেই তাকে একটি করে টাকা দিত। টাকাটি হাতে পেয়ে সে যে সমস্ত অপূর্ব এবং অসম্ভব আশীর্বাদ উচ্চারণ করত, সেইগুলো শুনতে ললিতা ভীষণ ভালোবাসত। সে বলতো ললিতা পূর্বজন্মে তার নিজের মা ছিল এবং তা সে ললিতাকে দেখা মাত্রই চিনতে পেরেছিল। সেই বুড়ো ছেলেটি আজ সকালে দরজায় এসে উচ্চকণ্ঠে ডাক দিল, আমার মা জননী কোথায় গো? সন্তানের আহ্বানে আজ ললিতা কিছুটা বিব্রত হয়ে পড়ল। এখন শেখরদা ঘরে আছে, আমি টাকা নিতে যাই কিভাবে? মামি এইমাত্র ঝির সাথে বকাবকি করে বিরক্ত মুখে রাঁধতে বসেছিলেন। তাকে কিছু বলতে পারবো না, এর আগে কখনো তাকে নিরাশ করিনি। আজ শুধু হাতে ফিরিয়ে দিতে মন সরছে না। সেচতে তোমার সেই ছেলে এসেছে। কালি, একটা কাজ কর না ভাই, আমার হাত জোড়া। তুই একটিবার ছুটে গিয়ে শেখরদার কাছ থেকে একটি টাকা নিয়ে আয়। কালী ছুটে চলে গেল। খানিক পরে ছুটে এসে ললিতার হাতে একটা টাকা দিয়ে বলল, এই নাও। শেখরদা কি বললে রে? কিচ্ছু না, আমাকে বললে চাপকানের পকেট থেকে টাকা নিতে, আর নিয়ে এলুম। আর কিছু বললে না? না, আর কিচ্ছু না। একদিন তাদের আড্ডা পূর্ণ তেজে চলেছিল। আজ দুপুরবেলা ললিতা গেল না, মাথা ধরেছে বলে শুয়ে রইল। বিকালবেলা কালীকে কাছে ডেকে বলল, কালী, তুই পড়া বলে নিতে শেখরদার ঘরে আর যাস নে? হ্যাঁ, যাই তো। আমার কথা শেখরদা জিজ্ঞেস করে না? না তো। ও হ্যাঁ হ্যাঁ, পশু করেছিল। তুমি দুপুরবেলা তাস খেলো কিনা? তুই কি বললি? তুমি দুপুরবেলা চারু দিদিদের বাড়ি তাস খেলতে যাও, তাই বললুম। শেখরদা বললে কে কে খেলে? আমি বললুম তুমি আর সইমা, চারু দিদি আর তার মামা। আচ্ছা, তুমি ভালো খেলো না চারু দিদির মামা ভালো খেলে সেজদি? সইমা বলে তুমি ভালো খেলো না। তুই অত কথা বলতে গেলি কেন? সব কথায় তোর কথা কওয়া চাই, আর কোনোদিন তোকে আমি কিচ্ছু দেব না, এই দেখ তুই। বলে ললিতা রাগ করে চলে গেল। কালী অবাক হয়ে গেল। তার এই হঠাৎ রাগের কারণ সে কিছুই বুঝল না।
মনোরমার তাস খেলা দুদিন বন্ধ, ললিতা আসে না। তাকে দেখা অবধি গিরীন্দ্র যে ললিতার প্রতি আকৃষ্ট হয়েছিল তাহা প্রথম থেকেই মনোরমা সন্দেহ করেছিলেন। তার সেই সন্দেহ আজ সুদৃঢ় হল। এই 2 দিন গিরিন কি একরকম উৎসুক ও অন্যমনস্ক ছিল। বিকেলে বেড়াতে যেত না, যখন তখন বাড়ির ভিতরে এসে এঘর ওঘর করত। আজ দুপুরবেলা এসে বলল, দিদি আজও খেলা হবে না? কি করে হবে গিরিন, লোক কই? না হয় আয়, আমরা 3 জনেই খেলি। 3 জনে কি খেলা হয় দিদি? ও বাড়ির ললিতাকে একবার ডাকতে পাঠাও না। সে আসবে না। কেন আসবে না? ওদের বাড়িতে মানা করে দিয়েছে বোধহয় না? না, ওর মামা মামি সেরকম মানুষ নয়, সে নিজেই আসে না। তাহলে তুমি নিজেই আজ একবার গেলেই আসবেন। আচ্ছা, তাই যাই। খানিক পরে ললিতাকে ধরে এনে তাস নিয়ে বসলেন। 2 দিন খেলা হয়নি, আজ অল্প সময়ের মধ্যেই বেশ জমে গেল। ললিতারা জিতছিল। ঘণ্টা 2 পরে হঠাৎ কালী এসে দাঁড়ালো। সেচতে শেখরদা ডাকছেন, জলদি। শেখরদা অফিসে যাননি? কি জানি, হয়তো চলে এসেছেন। যাই সইমা। সে কি রে, আর 2 হাত দেখে যা। না সইমা, ইনি তাহলে বড় রাগ করবেন, আমি যাই। শেখর দাদা আবার কে দিদি? ওই যে সামনের ফটকওয়ালা বড় বাড়িটা। ও, ওই বাড়ি। নবীনবাবু ওদের আত্মীয় বুঝি? আত্মীয় কেমন, ললিতাদের ওই ভিটেটুকু পর্যন্ত পুরো আত্মসাৎ করবার ফিকিরে আছেন। গত বছর টাকার অভাবে গুরুচরণবাবুর মেজ মেয়ের বিয়ে হচ্ছিল না। পরে অসম্ভব সুদে নবীন রায় টাকা ধার দিয়ে বাড়িখানি বাঁধা রেখেছেন। এ টাকা কোনোদিন শোধ হবে না এবং শেষে বাড়িটা নবীন রায়ই নেবেন। ওই বুড়োর আন্তরিক ইচ্ছা গুরুচরণবাবুর ভাঙা বাড়িটি ভেঙে ওইখানে ছোট ছেলে শেখরের জন্য একটি বড় রকমের বাড়ি তৈরি করেন। 2 ছেলের 2 আলাদা বাড়ি, মতলব মন্দ নয়। আচ্ছা দিদি, গুরুচরণ বাবুর আরও তো মেয়ে আছে, তাদেরই বা বিয়ে কি করে দেবেন? নিজের তো আছেই, তাছাড়া ললিতা, ওর বাপ মা নেই, সমস্ত ভার ওই গরিবের ওপর। বড় হয়ে উঠেছে, এবছরের মধ্যে বিয়ে না দিলেই নয়। ওদের সমাজে সাহায্য করতে কেউ নেই, জাত নিতে সবাই আছে। আমরা বেশ আছি গিরিন। সেদিন ললিতার কথা নিয়েই ওর মামি আমার কাছে কেঁদে ফেললে। কি করে যে কি হবে তার কিছুই স্থির নেই। ওর ভাবনা ভেবেই গুরুচরণবাবুর পেটে অন্ন জল যায় না। হ্যাঁ রে গিরিন, মুঙ্গেরে তোর কোনো বন্ধু বান্ধব এমন নেই যে শুধু মেয়ে দেখে বিয়ে করে? অমন মেয়ে কিন্তু পাওয়া শক্ত। বন্ধু বান্ধব আর পাবো কোথায় দিদি? তবে টাকা দিয়ে আমি সাহায্য করতে পারি। জানোই তো, বাবা ডাক্তারি করে অনেক টাকা এবং বিষয় সম্পত্তি রেখে গিয়েছেন। সে সমস্তরই এখন আমি মালিক। টাকা তুই ধার দিবি? ধার আর কি দেব দিদি? ইচ্ছে হয় উনি শোধ দেবেন, না হয় নাই দেবেন। তোর টাকা দিয়ে কি লাভ? ওরা আমাদের আত্মীয়ও নয়, সমাজের লোকও নয়। এমনি কে কাকে টাকা দেয়? সমাজের লোক নাই হলেন, বাঙালি তো, ওর একান্ত অভাব, আর আমার বিস্তর রয়েছে। তুমি একবার বলে দেখো না দিদি, উনি যদি নিচে রাজি হন আমি দিতে পারি। ললিতা তাঁদেরও কেউ নয়, আমাদেরও কেউ নয়। তার বিয়ের সমস্ত খরচ না হয় আমি দেব। চারু এতক্ষণ চুপ করে সবটা শুনছিল। সে মহা খুশি হয়ে লাফিয়ে উঠল, বলল, তাই দাও মামা, আমি সইমাকে বলে আসছি। তুই থাম চারু, ছেলে মানুষ, এসব কথাই থাকিস নে। বলতে হয় আমিই বলবো। তাই বলো দিদি। পরশু রাস্তার উপর দাঁড়িয়েই গুরুচরণ বাবুর সঙ্গে একটুখানি আলাপ হয়েছিল। কথাবার্তায় মনে হলো বেশ সরল লোক। তুমি কি বলো? আমিও তাই বলি, সবাই তাই বলে। ওরা স্বামী স্ত্রী দুজনেই বড় সাদা সিধে মানুষ। সেজন্যই তো দুঃখ হয় গিরিন, অমল লোকটিকে হয়তো বাড়িঘর ছেড়ে নিরাশ্রয় হতে হবে। তার সাক্ষী দেখলি নে গিরিন, শেখরবাবু ডাকছেন বলতেই ললিতা কিরকম তাড়াতাড়ি উঠে পালালো। বাড়ি শুদ্ধ লোক ওদের কাছে যেন বিক্রি হয়ে আছে। কিন্তু যত খোসামুদি করুক না কেন,
নবীন রায়ের হাতে গিয়ে একবার যখন পড়েছে, রেহাই পাবে এ ভরসা কেউ করে না। তাহলে বলবে তো দিদি? আচ্ছা, জিজ্ঞাসা করব। দিয়ে যদি তুই উপকার করতে পারিস ভালোই তো। আচ্ছা, তোরই বা এত চার কেন গিরিন? ছাড় আর কি দিদি, দুঃখ কষ্টে পরস্পরের সাহায্য করতেই হয়। বলেই সে সলজ্জ মুখে প্রস্থান করল। দরজার বাইরে গিয়ে আবার ফিরে এসে বসল। তার দিদি বললেন, আবার বসলি যে? অত যে কাঁদুনে গাইলে দিদি, হয়তো সব সত্যি নয়। কেন? ওদের ললিতা যেরকম টাকা খরচ করে সে তো দুঃখীর মতো মোটেই নয় দিদি। সেদিন আমরা থিয়েটার দেখতে গেলুম, ও নিজে গেল না, তবু 10 টাকা ওর বোনকে পাঠিয়ে দিলে। চারুকে জিজ্ঞাসা করো না কীরকম খরচ করে। মাসে 20-25 টাকার কম ওর নিজের খরচই চলে না যে। ধুর, তা আবার হয় নাকি? ও কোথায় পাবে? সত্যি মা, ওসব শেখর বাবুর টাকা। শুধু এখন নয়, ছেলেবেলা থেকে ওই শেখরদার আলমারি খুলে টাকা নিয়ে আসে, কেউ কিচ্ছু বলে না। আরে, সে যে টাকা আনে শেখরবাবু জানেন? জানেন, সমুখেই তো চাবি খুলে নিয়ে আসে। গেল মাসে আন্নাকালীর পুতুলের বিয়েতে অত টাকা কে দিলে? সব তো সই দিলে। কি জানি, কিন্তু এ কথাও ঠিক বটে, বুড়োর মতো ছেলেরা অমন চামার নয়। ওরা সব মায়ের ধাত পেয়েছে, তাই দয়া ধর্ম আছে। তাছাড়া ললিতা মেয়েটি নাকি খুব ভালো, ছেলেবেলা থেকে কাছে কাছে থাকে, দাদা বলে ডাকে, তাই ওকে মায়া মমতাও সবাই করে। হ্যাঁ চারু, তুই তো আসা যাওয়া করিস। ওদের শেখরের এই মাঘ মাসে নাকি বিয়ে হবে, শুনেছি বুড়ো অনেক টাকা পাবে। হ্যাঁ মা, এই মাঘ মাসেই হবে, সব ঠিক হয়ে গেছে। গুরুচরণ লোকটি সেই ধাতের মানুষ যার সাথে যে কোনো বয়সের লোক অসংকোচে আলাপ করতে পারে। 2-4 দিনের আলাপেই গিরিনের সাথে তার একটা স্থায়ী বন্ধুত্ব তৈরি হয়ে গিয়েছিল। সন্ধ্যার পর চা খাবার নিমন্ত্রণ তিনি গিরিনকে করতেন। অফিস থেকে ফিরেই হাত মুখ ধুয়ে বলতেন, ললিতে, চা তৈরি হলো মা? কালী, যা যা, তোর গিরিন মামাকে এবার ডেকে আন। তারপর দুজনে চা খাওয়া এবং তর্ক চলতে থাকত। তিনি শেষকালে ঘাড় নেড়ে বলতেন, ঠিক কথা গিরিন, কার ইচ্ছে আর না করে নিজের মেয়েদের যথা সময়ে ভালো জায়গায় বিয়ে দিতে, কিন্তু দিই কি করে? সমাজ বলছেন দাও বিয়ে, মেয়ের বয়স হয়েছে, কিন্তু দেবার বন্দোবস্ত করে তো দিতে পারেন না। যা বলেছ গিরিন, এই আমাকে দিয়ে দেখো না কেন, বাড়িটুকু পর্যন্ত বন্ধক পড়েছে। 2 দিন পরে ছেলেমেয়ের হাত ধরে গিয়ে দাঁড়াতে হবে। সমাজ তখন তো বলবেন না, এসো আমার বাড়িতে আশ্রয় নাও। কি বলো হে? তবে আমার মতে এমন সমাজ থেকে জাত যাওয়াই মঙ্গল। খাই না খাই শান্তিতে থাকা যায়। যে সমাজ দুঃখীর দুঃখ বোঝে না, বিপদে সাহস দেয় না, শুধু চোখ রাঙায় আর গলা চেপে ধরে, সে সমাজ আমার নয়, আমার মতো গরিবেরও নয়। এ সমাজ বড় লোকের জন্য। ভালো তারাই থাক, আমাদের কাজ নেই। বলেই গুরুচরণ হঠাৎ চুপ করে যেতেন। যুক্তিতর্কগুলো ললিতা শুধুই মন দিয়ে শুনত না, রাত্রে বিছানায় শুয়ে যতক্ষণ ঘুম না আসত নিজের মনে বিচার করত। প্রতিটি কথা তার মনের উপর গভীরভাবে ছাপ ফেলেছিল। সে মনে মনে বলতো, যথার্থই গিরিনবাবুর কথাগুলি অতিশয় ন্যায়সঙ্গত। আমার মামা বিশেষ করে আমার জন্য ব্যতিব্যস্ত হয়ে উঠেছেন, অন্ন জল পরিত্যাগ করেছেন। আমার নির্বিরোধী দুঃখী মামা আমাকে আশ্রয় দিয়ে এত কষ্ট পাচ্ছে, কিন্তু কেন? কেন মামার জাত যাবে? আজ আমার বিয়ে দিয়ে কাল যদি বিধবা হয়ে ঘরে ফিরে আসি, তাহলে তো জাত যাবে না। অথচ
তফাৎ কিসের? সে গিরিনকে আন্তরিক শ্রদ্ধা করতে শুরু করল। ক্রমশ গুরুচরণের মতো সেও সন্ধ্যার চা পানের সময়টির জন্য অপেক্ষা করে থাকত। আগে গিরিন ললিতাকে আপনি বলেই ডাকত। গুরুচরণ নিষেধ করে বলেছিলেন, ওকে আবার আপনি কেন গিরিন, তুমি বলে ডাকো। বেশ, তাই হবে। একদিন গিরিন জিজ্ঞাসা করেছিল, তুমি চা খাও না ললিতা? ললিতা মুখ নিচু করে ঘাড় নাড়ল। গুরুচরণ বলেছিলেন, ওর শেখরদার বারণ আছে, মেয়ে মানুষের চা খাওয়া সে ভালোবাসে না। কারণ শুনে যে গিরিন আনন্দ পায়নি ললিতা সেটুকু বুঝতে পেরেছিল। আজ শনিবার, অন্যদিনের থেকে এই দিনটা সভা ভাঙতে বেশ দেরি হলো। চা খাওয়া শেষ হয়ে গিয়েছিল। গুরুচরণ আজ আলোচনায় তেমন উৎসাহের সাথে যোগ দিতে পারছিলেন না। মাঝে মাঝে কি একরকম অন্যমনস্ক হয়ে পড়ছিলেন। গিরিন তা লক্ষ্য করে প্রশ্ন করল, আজ আপনার দেহটা বোধ করি তেমন ভালো নাই। কেন? দেহ তো বেশ ভালোই আছে। তাহলে অফিসে কি কিছু? না, তাও তো কিছু নয়। বলেই গুরুচরণ একটু বিস্ময়ের সাথে গিরিনের মুখের দিকে চাইলেন। তার ভিতরের উদ্বেগ যে বাইরে প্রকাশ পাচ্ছিল তাই নিতান্ত সরল প্রকৃতির মানুষটি বুঝতেই পারেননি। ললিতা প্রথম প্রথম একেবারেই চুপ করে থাকত, কিন্তু আজকাল দু একটা কথায় মাঝে মাঝে যোগ দিতে শুরু করেছিল। সে বলল, হ্যাঁ মামা, আজ তোমার হয়তো মন ভালো নেই। ও সেই কথা। হ্যাঁ মা, ঠিক ধরেছিস বটে। আজ আবার সত্যি মন ভালো নেই। কেন মামা? নবীনদা সমস্ত জেনে শুনে গোটা কতক শক্ত কথা পথে দাঁড়িয়েই শুনিয়ে দিলেন। আর তারই বা দোষ কি? 6 মাস হয়ে গেল, একটা পয়সা সুদ দিতে পারলুম না। তা আসল দূরে থাক। তুমি ভেবো না মামা, সেসব পরে হবে। পরে আর কি হবে মা? তা নয় গিরিন, আমার এই মাটি চায় তার বুড়ো ছেলেটি যেন কিছু ভাবনা চিন্তা না করে। কিন্তু বাইরের লোকে যে তোর দুঃখী মামার দুঃখটা যে দেখতেই চায় না ললিতে। নবীনবাবু আজ কি বললেন? ওনার স্ত্রী বহুদিন থেকেই অজীর্ণ রোগে ভুগছেন। সম্প্রতি রোগ কিছু বৃদ্ধি হওয়ায় চিকিৎসকেরা বায়ু পরিবর্তনের নির্দেশ দিয়েছেন। অর্থের প্রয়োজন, অতএব এই সময় আমাকে সমস্ত সুদ এবং আসল দিতে হবে। একটা কথা আপনাকে বলি বলি করেও বলতে পারিনি। যদি কিছু না মনে করেন আজ তাহলে বলি। আমাকে কোনো কথা বলতে কেউ কখনো তো সংকোচ করে না গিরিন। কি কথা? দিদির কাছে শুনেছি নবীনবাবুর খুব বেশি সুদ। তাই বলি, আমার অনেক টাকাই তো অমনি পড়ে রয়েছে, কোনো কাজেই আসে না। আর তাঁরও দরকার, না হয় এই ঋণটা শোধ করেই দিন না। ললিতা ও গুরুচরণ দুজনেই আশ্চর্য হয়ে তার দিকে তাকিয়ে রইলেন। গিরিন অত্যন্ত সংকোচের সাথে বলতে লাগলো, আমার এখন তো টাকার বিশেষ কোনো আবশ্যক নাই, তাই যখন আপনার সুবিধে হবে ফিরিয়ে দিলেই চলবে। ওদের আবশ্যক, সেই জন্য বলছিলাম যদি। সমস্ত টাকাটা তুমি দেবে? তাতে ক্ষতি কি, যদি কারোর উপকার হয়। গুরুচরণ প্রত্যুত্তরে কি একটা বলতে যাচ্ছিলেন, ঠিক এই সময় আন্নাকালী ছুটে এসে পড়ল। সেচতে জলদি, শেখরদা কাপড় পরে নিতে বললেন, থিয়েটার দেখতে যেতে হবে। বলেই যেমন করে এসেছিল তেমনি করে চলে গেল। তার ব্যগ্রতা দেখে গুরুচরণ হাসলেন। ললিতা স্থির হয়ে রইল। আন্নাকালী মুহূর্ত পরেই ফিরে এসে বলল, কই উঠলে না সেচতে? আমরা সবাই দাঁড়িয়ে রইলাম যে। তাও ললিতা উঠবার কোনো লক্ষণ প্রকাশ করল না। সে শেষ পর্যন্ত শুনে যেতেই চায়, কিন্তু গুরুচরণ কালীর মুখের দিকে তাকিয়ে একটু হেসে ললিতার মাথায় একটা হাত দিয়ে বললেন, তাহলে যা মা, দেরি করিস নে। তোর জন্য বুঝি সবাই অপেক্ষা করে আছে। অগত্যা ললিতাকে উঠতে হলো। মিনিট 10 পরে কাপড় পরে তৈরি হয়ে সে পান দেবার ছুতো করে আর একবার বাইরের ঘরে নিঃশব্দ পদক্ষেপে আসলো। গিরিন চলে গিয়েছে। যেমন নিঃশব্দে ললিতা ঘরে ঢুকেছিল, তেমনি নিঃশব্দেই
বেরিয়ে গেল। একাকী গুরুচরণ মোটা বালিশটা মাথায় দিয়ে চোখ বুজে শুয়ে আছেন। তার চোখের দুই পাশ বেয়ে জল ঝরছে। এ যে আনন্দাশ্রু, ললিতা তা বুঝল বলেই তার ধ্যান ভেঙে দিল না। কিছুক্ষণ পরে সে যখন শেখরের ঘরে আসলো তখন তার নিজের চোখ দুটিও অশ্রুভারে ছলছল করছিল। কালী ছিল না। সে সকলের আগে গাড়িতে গিয়ে বসেছিল। একাকী শেখর তার ঘরের মাঝখানে চুপ করে দাঁড়িয়ে ললিতার অপেক্ষাতেই ছিল। মুখ তুলে তার জল ভারাক্রান্ত চোখ দুটি লক্ষ্য করল। সে 8-10 দিন ললিতাকে দেখতে না পেয়ে মনে মনে ভীষণ বিরক্ত হয়েছিল, কিন্তু এখন সে তা ভুলে গিয়ে উদ্বিগ্ন হয়ে বলে উঠল, ও কি কাঁদছো নাকি? ললিতা মুখ নিচু করে প্রবল বেগে মাথা নাড়ল। এই কদিনে না দেখায় শেখরের মনের মধ্যেও একটা পরিবর্তন এসেছিল, তাই সে কাছে সরে এসে 2 হাত দিয়ে ললিতার মুখ তুলে ধরে বলল, সত্যি কাঁদছো যে? হলো কি? ললিতা এবার নিজেকে আর সামলে রাখতে পারল না। সেইখানে বসে পড়েই আঁচলে মুখ ঢেকে কেঁদে ফেলল। নবীন রায় সমস্ত সুদ আসল করায় গন্ডায় গুনে নিয়ে বন্ধকি কাগজখানা ফিরিয়ে দিয়ে বললেন, বলি টাকাটা দিলে কে হে? সেটা জিজ্ঞেস করবেন না দাদা, বলতে নিষেধ আছে। টাকাটা ফেরত পেয়ে নবীন রায় বিন্দুমাত্র সন্তুষ্ট হননি। এটা আশাও করেননি, ইচ্ছাও করেননি, বরং বাড়িটা ভেঙে ফেলে কিভাবে নূতন অট্টালিকা তৈরি করবেন তাই ভেবে রেখেছিলেন। বিদ্রুপ করে বললেন, তা এখন নিষেধ তো হবেই ভায়া। দোষ তোমার নয়, দোষ আমার। দোষ টাকাটা ফিরে চাওয়ার, নইলে কলিকাল বলেছে কেন? সে কি কথা দাদা, আপনার টাকার ঋণটাই শোধ করেছি, কিন্তু আপনার দয়ার ঋণ তো শোধ করতে পারিনি। সে যদি সত্যি ভাবতে ভায়া, তাহলে এমন করে শোধ করে দিতে না। না হয় একবার টাকাটাই চেয়েছিলাম, সেও তোমারই বৌঠানের অসুখের জন্য, আমার নিজের জন্য কিছু নয়। বলি, কত সুদে বন্ধক রাখলে বাড়িটা? না দাদা, বন্ধক রাখিনি, সুদের কথাও কিছু হয়নি। বলো কি, এ যে অবিশ্বাস্য, শুধু হাতে? হ্যাঁ দাদা, একরকম তাই বটে। ছেলেটি বড় সৎ, বড় দয়ার শরীর। ছেলেটি কে? গুরুচরণ এ প্রশ্নের জবাব দিলেন না, চুপ করে রইলেন। নবীন তার মনের ভাব বুঝে মৃদু হেসে বললেন, যখন নিষেধ আছে তখন কাজ নেই, কিন্তু সংসারের অনেক জিনিসই দেখেছি বলে এইটুকু সাবধান করে দিই ভায়া। তিনি যেই হন, এত ভালো করতে গিয়ে শেষকালে যেন ফ্যাসাদে না ফেলেন। আসি দাদা, আমি কাগজটা তোরঙ্গে তুলে রাখি গে। প্রায় প্রতি বৎসরই ভুবনেশ্বরী এই সময়টায় কিছুদিনের জন্য পশ্চিমে ঘুরতে যেতেন। তার অজীর্ণ রোগ ছিল, এতে উপকার হতো। রোগ বেশি নয়। নবীন গুরুচরণের কাছে সেদিন কার্যোদ্ধারের জন্যই বাড়িয়ে বলেছিলেন। সেদিন সকালবেলা একটা চামড়ার তোরঙ্গে শেখর তার আবশ্যকীয় শৌখিন জিনিসপত্র গুছিয়ে নিচ্ছিল। আন্নাকালী ঘরে ঢুকে বলল, শেখরদা, তোমরা কাল যাবে না? কালী, তোর শেষ দিকে ডেকে দে, কি সঙ্গে নেবে টেবে এই সময় দিয়ে যাক। ললিতা প্রতি বৎসর মায়ের সঙ্গে যেত, এবারেও যাবে তাই শেখর জানত। কালী ঘাড় নেড়ে বলল, এবার সেজদি তো যাবে না। কেন যাবে না? বাহ, কি করে যাবে? মাঘ ফাল্গুন মাসে তোর বিয়ে হবে। বাবা বর খুঁজে বেড়াচ্ছেন যে। গিরিনবাবু বলেছেন যত টাকা লাগে লাগুক, তবে ভালো পাত্র চাই। বাবা আজও অফিসে যাবে না, খেয়ে দিয়ে কোথায় ছেলে দেখতে যাবেন। গিরিনবাবুও সঙ্গে যাবেন। শেখর স্থির হয়ে শুনতে লাগলো, এবং কেন যে ললিতা আর আসতে চায় না তারও যেন কতটা কারণ বুঝতে পারল। গিরিনবাবু খুব ভালো মানুষ শেখরদা। মেজদির বিয়ের সময় আমাদের বাড়ি জ্যাঠামশাইয়ের কাছে বাধা ছিল, তো বাবা বলছিলেন আর 2-3 মাস পরেই আমাদের সবাইকে পথে পথে ভিক্ষা করে বেড়াতে হতো। তাই গিরিনবাবু টাকা দিলেন। কাল সব টাকা
জ্যাঠামশাইকে বাবা ফিরিয়ে দিয়েছেন। সেচদি বলছিল আর আমাদের কোনো ভয় নেই। সত্যি না শেখরদা? প্রত্যুত্তরে শেখর কিছুই বলতে পারল না, তেমনি তাকিয়ে রইল। কি ভাবছো শেখরদা? কিছু না রে। কালী, তোর শেষ দিকে আবার শিগগিরে ডেকে দে, বল আমি ডাকছি। যা, ছুটে যা। কালী ছুটে চলে গেল। শেখর খোলা তোরঙ্গের দিকে তাকিয়ে বসেই রইল। কোন জিনিস তার প্রয়োজন, কোন দ্রব্যে প্রয়োজন নেই, সমস্তই এখন তার চোখের সামনে একাকার হয়ে গেল। ডাক শুনে ললিতা উপরে এসে প্রথমে জানালার ফাঁক দিয়ে দেখল তার শেখরদা মেঝের উপর এক দৃষ্টে মাটির দিকে তাকিয়ে স্থির হয়ে বসে আছে। তার এরকম মুখের ভাব সে আগে কখনো দেখেনি। ললিতা আশ্চর্য হল, ভয় পেল। ধীরে ধীরে কাছে এসে দাঁড়াতে শেখর বলল, এসো। আমাকে ডাকছিলে? হ্যাঁ, কাল সকালের গাড়িতেই আমি মাকে নিয়ে পশ্চিমে যাচ্ছি। এবার ফিরতে হয়তো দেরি হবে। এই চাবি নাও, তোমার খরচের টাকা করেই ও দেরাজের মধ্যেই রইল। প্রতিবার ললিতাও সঙ্গে যায়। গতবারে সে এই উপলক্ষে কি আনন্দে জিনিসপত্র গুছিয়ে নিচ্ছিল। এবার সে কাজটা শেখরদা একা করছে। খোলা তোরঙ্গের দিকে তাকানো মাত্রই ললিতার তার মনে পড়ল। শেখর তার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে একবার কেশে গলাটা পরিষ্কার করে বলল, সাবধানে থেকো। আর যদি কোনো কিছুর বিশেষ আবশ্যক হয়, দাদার কাছে ঠিকানা জেনে নিয়ে আমাকে চিঠি লিখো। আচ্ছা, যাও এখন, আমাকে আবার এইগুলো গুছিয়ে নিতে হবে। বেলা হলো, আজ একবার অফিসেও যেতে হবে। তুমি স্নান করো কে, আমি গুছিয়ে দিচ্ছি। তাহলে তো ভালোই হয়। বলে শেখর চাবির গোছাটা ললিতার কাছে ফেলে দিয়ে ঘরের বাইরে এসে থমকে দাঁড়িয়ে পড়ল। আমার কি কি দরকার হয় তা ভুলে যাওনি তো? ললিতা মাথা নিচু করে তোরঙ্গের জিনিসপত্র পরীক্ষা করতে লাগলো। সে কথার কোনো জবাব দিল না। শেখর নিচে গিয়ে মাকে জিজ্ঞাসা করল, মা, গুরুচরণ কাকা বাবার সমস্ত ধার নাকি শোধ করেছেন? গিরিনবাবুর কাছ থেকে টাকা নিয়ে ললিতার পাত্র স্থির করবার বিশেষ চেষ্টা হচ্ছে নাকি? হ্যাঁ বাবা, এসবই সত্যি। কালী তোকে ঠিকই বলেছে। ঘন্টা দুই পরে স্নানাহার শেষ করে অফিসের পোশাক পরতে নিজের ঘরে ঢুকে সে সত্যই অবাক হয়ে গেল। এই 2 ঘন্টা ললিতা কিচ্ছু করেনি। তোরঙ্গের একটি পাটির ওপর মাথা রেখে চুপ করে বসে আছে। শেখরের পদশব্দে চকিত হয়ে মুখ তুলেই ঘাড় হেঁট করে রইল। তার 2 চোখ জবা ফুলের মতো রক্তবর্ণ হয়েছে, কিন্তু শেখর তা দেখেও দেখল না। অফিসের পোশাক পরতে পরতে সহজভাবে বলল, এখন পারবে না ললিতা, দুপুরবেলা এসে গুছিয়ে রেখো। বলে তৈরি হয়ে অফিসে চলে গেল। সে ললিতার রাঙা চোখের হেতু ঠিকই বুঝেছিল, কিন্তু সব দিক বেশ করে চিন্তা না করা পর্যন্ত আর কোনো কথা বলতে সাহস করল না। সেদিন বিকেলে মামাদের চা দিতে এসে ললিতা জড়সড় হয়ে পড়ল। আজ শেখর সেখানে বসেছিল। সে গুরুচরণ বাবুর কাছে বিদায় নিতে এসেছিল। ললিতা ঘাড় হেঁট করে 2 বাটি চা বানিয়ে এনে গিরিন ও তার মামার সামনে দিতেই গিরিন বলল, শেখরবাবুকে চা দিলে না ললিতা? শেখরদা চা খান না। বুঝলে বাবা শেখর, ছেলেটি বিয়ে পড়ছে, খুব ভালো, অত্যন্ত সুপাত্র, অথচ আমাদের গিরিনের পছন্দ হয়নি। অবশ্য ছেলেটি দেখতে তেমন সুশ্রী নয় বটে, কিন্তু পুরুষ মানুষের রূপ আর কোন কাজে লাগে, গুণ থাকলেই যথেষ্ট। কোনো মতে বিয়েটা হয়ে গেলেই আমি নিঃশ্বাস ফেলে বাঁচি। শেখরের সাথে গিরিনের এইমাত্র সামান্য পরিচয় হয়েছিল। শেখর তার দিকে তাকিয়ে একটুখানি হেসে জিজ্ঞাসা করল, তা গিরিনবাবুর পছন্দ হলো না কেন? ছেলেটি লেখাপড়া করেছে, অবস্থাও ভালো, এই তো সুপাত্র। শেখর জিজ্ঞাসা করল বটে, কিন্তু সে ঠিক বুঝেছিল কেন এই পাত্র গিরিনের পছন্দ হয়নি এবং কেন ভবিষ্যতেও হবে না। কিন্তু গিরিন হঠাৎ এ প্রশ্নের উত্তর দিতে পারল না। তাহার মুখ ঈষৎ রক্তাভ হল। শেখর তাও লক্ষ্য করে উঠে দাঁড়িয়ে বলল, কাকা, কাল মাকে নিয়ে পশ্চিমে চললুম, ঠিক সময় খবর দিতে যেন ভুলে যাবেন না। সে কি বাবা,
তোমরাই যে আমার সব। তাছাড়া ললিতার মা উপস্থিত না থাকলে তো কোনো কাজই হতে পারবে না। কি বলিস মা ললিতা? ও মা, ললিতা কোথায় গেল? সে উঠেই বা গেল কখন? কথা উঠতেই পালিয়েছে। পালাবে বই কি, হাজার হোক জ্ঞান বুদ্ধি হয়েছে তো। মা আমার একাধারে যেন লক্ষ্মী সরস্বতী। এমন মেয়ে বহু ভাগ্যে মেলে শেখরনাথ। চায়ের মজলিস থেকে নিঃশব্দে পালিয়ে এসে ললিতা শেখরের ঘরে একটা তোরঙ্গ এনে শেখরের গরম বস্ত্রগুলি পাট করে গুছিয়ে রাখছিল। শেখরকে ঢুকতে দেখে মুখ তুলে তার মুখের দিকে তাকিয়ে সে ভয়ে বিস্ময়ে নির্বাক হয়ে গেল। এই 1 ঘন্টার মধ্যে তেমনি শেখরকে ললিতা যেন ঠিক চিনতে পারল না। তার মুখের উপর সর্বস্ব হারানোর সমস্ত চিহ্ন যেন কেউ চিহ্নিত করে দিয়েছে। কি হচ্ছে ললিতা? ললিতা সে প্রশ্নের জবাব না দিয়ে কাছে সরে এসে 2 হাতে তার একটা হাত নিয়ে কাঁদো কাঁদো হয়ে বলল, কি হয়েছে শেখরদা? কই কিছুই হয়নি তো। তোমার হচ্ছে কি? মোটা ওভারকোটটা সঙ্গে দিতে ভুলে গেছিলুম, সেইটাই দিতে এসেছি। গতবারে গাড়িতে তোমার বড় কষ্ট হয়েছিল। বড় কোট তো অনেকগুলোই ছিল, কিন্তু খুব মোটাসোটা একটাও ছিল না। তাই আমি ফিরে এসে দোকানে মাপ দিয়ে এইটা তৈরি করিয়েছিলাম। কই আমাকে বলনি তো? তুমি বাবু মানুষ, তোমাকে বললে কি এত মোটা কোট তৈরি করতে দিতে? তাই বলিনি। তৈরি করিয়ে তুলে রেখেছিলাম, ঠিক উপরেই রইল। তোরঙ্গ খুললেই পাবে। শীত করলে গায়ে দিতে ভুলো না যেন। আচ্ছা, কিন্তু না, এমন হতেই পারে না। কি হতে পারে না? গায়ে দেবে না? না, সে কথা নয়, ও অন্য কথা। আচ্ছা ললিতা, মার জিনিসপত্র গোছানো হয়েছে কিনা জানো? জানি, দুপুরবেলা আমি সে সমস্ত গুছিয়ে দিয়েছি। বলে সে আরেকবার সমস্ত জিনিস ভালো করে পরীক্ষা করে চাবি বন্ধ করতে লাগলো। শেখর কিছুক্ষণ চুপ করে তার দিকে তাকিয়ে মৃদুকণ্ঠে জিজ্ঞাসা করল, ললিতা, আসছে বছর আমার উপায় কি হবে বলতে পারো? কেন? কেন সে আমিই টের পাচ্ছি। সে কথা যাক, কিন্তু পরের ঘরে যাবার আগে কোথায় কি আছে না আছে আমাকে দেখিয়ে দিয়েছে ও, নইলে দরকারের সময় কিছুই খুঁজে পাবো না। যাও। যাও তো জানি, কিন্তু সত্যই উপায় হবে কি? আমার শখ তো আছে 16 আনা, কিন্তু 1 করার শক্তি নেই। এসব কাজ চাকর দিয়েও হয় না। এখন থেকে দেখছি তোমার মামার মতো হতে হবে। 1 কাপড় 1 চাদর সম্বল করে যা হয় তাই হবে। ললিতা চাবির গোছাটা মেঝের উপর ফেলে দিয়ে ছুটতে পালিয়ে গেল। কাল সকালে একবার এসো। ললিতা শুনেও শুনল না, তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে দোতলায় নেমে গেল। বাড়ি গিয়ে দেখল ছাদের এক কোণে চাঁদের আলোয় বসে আন্নাকালী 1 রাশ গাঁদা ফুল লইয়া মালা গাঁথছে। ললিতা তার কাছে গিয়ে বসে বলল, হিমে বসে কি করছিস কালী? মালা গাচ্ছি। আজ রাত্রিরে আমার মেয়ের বিয়ে। কই, আমাকে বলিসনি তো? ঠিক ছিল না সেচদি, এখনই বাবা পাঁজি দেখে বললেন আজ রাত্রির ছাড়া আর এ মাসে দিন নেই। মেয়ে বড় হয়েছে, আর রাখতে পারিনি, যেমন তেমন করে হোক বিদেয় করছি। সেচদি, 2 টাকা দাও না, জল খাবার আনাই। টাকার বেলায় সেচ দি। যা, আমার বালিশের নিচে আছে, নিগে যা। আরে কালী, গাঁদা ফুলে কি বিয়ে হয়? হয়, অন্য ফুল না পেলে হয়। আমি কতগুলো মেয়ে পার করলাম সেচদি, আমি সব জানি। বলে খাবার আনবার জন্য নিচে নেমে গেল। ললিতা সেইখানে বসে মালা গাঁথতে লাগলো। খানিক পরে কালী ফিরে এসে বলল, আর সকলকেই বলা হয়েছে, শুধু শেখরদাকেই বলা হয়নি। যাই, বলে আসি, নইলে তিনি আবার দুঃখ করবেন। বলে ও বাড়ি চলে গেল। কালী পাকা গৃহিণী,
সমস্ত কাজকর্মই সে সুশৃঙ্খলায় করে। শেখর দাদাকে সংবাদ দিয়ে নেমে এসে বলল, তিনি এক ছড়া মালা চাইলেন। যাও না সেজদি, শিগগির করে দিয়ে এসো না। আমি ততক্ষণ এদিকে বন্দোবস্ত করি। লগ্ন শুরু হয়ে গেছে, আর সময় নেই। আমি পারবো না কালী, তুই দিয়ে আয়। আচ্ছা যাচ্ছি, ওই বড় চড়াটা দাও। আচ্ছা ছেড়ে দে, তোকে যেতে হবে না, আমি দিয়ে আসছি। তাই যাও সেজদি, আমার অনেক কাজ, মরবারও ফুরসত নেই। একেবারে পাকা বুড়ি বলেই হেসে মালা নিয়ে চলে গেল। কবাটের কাছে এসে দেখল শেখর এক মনে চিঠি লিখছে। দরজা খুলে পিছনে এসে দাঁড়ালো। তাতেও যখন শেখর টের পেল না, তখন কিছুক্ষণ চুপ করে থেকে তাকে চমকে দেওয়ার জন্য সে মালা ছড়াটা সাবধানে শেখরের মাথা গলিয়ে গলায় ফেলে দিয়েই চৌকির পিছনে বসে পড়ল। শেখর প্রথমটা চমকে উঠে বলল, এ কালী, কি হচ্ছে? এ কি ললিতা, তুমি? ও কি করলে ললিতা? কেন, কি করলাম? জানো না কি? কালীকে জিজ্ঞেস করে এসো, আজকের রাত্রির গলায় মালা পরিয়ে দিলে কি হয়। এখন ললিতা বুঝল। চোখের নিমেষে তার সমস্ত মুখ ভীষণ লজ্জায় লাল হয়ে উঠল। না, কখনো না, কখনো না বলতে বলতে ছুটে ঘর থেকে বেরিয়ে গেল। শেখর ডেকে বলল, যেও না ললিতা, শুনে যাও, বিশেষ কাজ আছে। শেখরের ডাক তার কানে গেল বটে, কিন্তু শুনবে কে? কোথাও সে থামতে পারল না। দৌড়ে এসে নিজের ঘরের মধ্যে ঢুকে একেবারে চোখ বুজে বিছানায় শুয়ে পড়ল। এই ৫-৬ বৎসর ধরে সে শেখরের ঘনিষ্ঠ সংস্রবে মানুষ হয়েছে, কিন্তু কোনোদিন এমন কথা শোনেনি। লজ্জায় সংকুচিত হয়ে মিনিট ২০ পরে থেকে সে উঠে বসল। অথচ শেখরকে সে মনে মনে ভয় করত। তিনি বিশেষ কাজ আছে বলে ডেকেছিলেন, তাই যাবে কিনা সেটাই ললিতা উঠে বসে ভাবছিল। ও বাড়ি ঝির গলা শোনা গেল। ললিতা দি, কোথায় গা? ছোট বাবু একবার ডাকছেন। যাচ্ছি, যাও। উপরে এসে কবাট ফাঁক করে দেখল শেখর তখনও চিঠি লিখছে। কিছুক্ষণ চুপ করে থেকে আস্তে আস্তে বলল, ডাকছিলে কেন? কাছে এসো, বলছি। না, ওইখান থেকে বলো। হঠাৎ কি একটা কাজ করে ফেললে বলো তো? যাও। আবার? আমার দোষ কি? তুমিই তো করে গেলে। কিছু করিনি তো, তুমি ওটা ফিরিয়ে দাও। সেই জন্যই তো ডেকে পাঠিয়েছি ললিতা। কাছে এসো, ফিরিয়ে দিচ্ছি। তুমি অর্ধেকটা করে গেছো, সরে এসো, আমি সেটা সম্পূর্ণ করে দিই। সত্যি বলছি তোমাকে, ওরকম ঠাট্টা করলে আর কোনো দিন তোমার সামনে আসবো না। ওটা ফিরিয়ে দাও। নিয়ে যাও। তুমি ওইখান থেকে ছুঁড়ে দাও। কাছে না এলে পাবে না। আমার কাজ নেই, আমি চললাম। কিন্তু অর্ধেকটা হয়ে থাকলো। থাকে থাক। সে চলে গেল বটে, কিন্তু নিচে গেল না। পূর্ব দিকে খোলা ছাদের একান্তে গিয়ে রেলিং ধরে চুপ করে দাঁড়ালো। ললিতা চোখ বুজে মনে মনে বলল, এই কলকাতার সমাজে মামার অবস্থা তোমাদের কত নিচে শেখরদা। আমি তো আবার সেই মামার আশ্রিত গলগ্রহ। ওদিকে সমান ঘরে তোমার বিয়ের কথাবার্তা চলছে। দুদিন আগেই হোক পরেই হোক, সেই ঘরে একদিন হবেই। এই বিয়ে উপলক্ষে নবীন রায় কত টাকা আদায় করবেন সেসব আলোচনা আমি মায়ের কাছে শুনেছি। তবে কেন আমাকে হঠাৎ আজ এমন করে শেখরদা অপমান করলো? এই সব কথা ললিতা সামনের দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে নিজের মনে মনে ভাবছিল। হঠাৎ চমকে মুখ ফিরিয়ে দেখল শেখর নিঃশব্দে হাসছে। একটু আগে যেভাবে মালাটা সে শেখরের গলায় পরিয়েছিল, ঠিক সেই উপায় সেই গাঁদা ফুলের মালাটা তার নিজের গলায় ফিরে এসেছে। কান্নায় তার কণ্ঠ রুদ্ধ হয়ে আসতে লাগলো। তবু সে জোর করে বিকৃত স্বরে বলল, কেন এমন করলে?
তুমি করেছিলে কেন? আমি কিছু করিনি। বলেই সে মালাটা টান মেরে ছিঁড়ে ফেলবার জন্য হাত দিয়েই হঠাৎ শেখরের চোখের দিকে তাকিয়ে থেমে গেল। আর ছিঁড়ে ফেলতে সাহস করল না। শেখর এতক্ষণ মৃদু মৃদু হাসছিল। ললিতার কথা শুনে অবাক হয়ে গেল। এ তো ছেলে মানুষের কথা নয়। বলল, আমি অপমান করছি না, তুমি আমাকে অপমান করছো। আমি কই অপমান করলুম? এখন একটু ভেবে দেখলেই টের পাবে। আজকাল বড় বাড়াবাড়ি করছিলে ললিতা। আমি বিদেশ যাবার আগে সেইটাই তোমার বন্ধ করে দিলাম। ললিতা আর উত্তর দিল না, মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। পরিপূর্ণ জ্যোৎস্নার নিচে দুজনে স্তব্ধ হয়ে রইল। শুধু নিচ থেকে কালীর মেয়ের বিয়ের শাঁখের শব্দ ঘন ঘন শোনা যাচ্ছিল। কিছুক্ষণ চুপ থেকে শেখর বলল, আর হিমে দাঁড়িয়ে থেকো না, নিচে যাও। যাচ্ছি। বলে ললিতা এতক্ষণ পরে শেখরের পায়ের নিচে গড় হয়ে প্রণাম করে উঠে দাঁড়িয়ে আস্তে আস্তে জিজ্ঞাসা করল, আমি কি করব? বলে দিয়ে যাও। শেখর হাসল, একবার একটু দ্বিধা করল, তারপর দুই হাত বাড়িয়ে ললিতাকে বুকের ওপর টেনে এনে নিচু নত হয়ে তার ঠোঁটের ওপর নিজের ঠোঁট দিয়ে চুম্বন করে বলল, কিছুই বলে দিতে হবে না ললিতা, আজ থেকে আপনিই সব বুঝতে পারবে। ললিতা সর্বশরীর রোমাঞ্চিত হয়ে কেঁপে উঠল। সে সরে দাঁড়িয়ে বলল, আমি হঠাৎ তোমার গলায় মালা পরিয়ে দিয়ে ফেলেছি বলেই কি তুমি এরকম করলে? না ললিতা, আমি অনেক দিন থেকেই ভাবছি, কিন্তু স্থির করে উঠতে পারিনি। আজ স্থির করেছি, কেননা আজই ঠিক বুঝতে পেরেছি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। কিন্তু তোমার বাবা শুনলে ভয়ানক রাগ করবেন, আর মা শুনলে দুঃখ করবেন। বাবা শুনলে রাগ করবেন সত্যি, কিন্তু মা খুশি হবেন। সে যাই হোক, যা হবার হয়ে গেছে। এখন তুমিও ফেরাতে পারো না, আমিও ফেরাতে পারিনি। যাও, নিচে গিয়ে মাকে প্রণাম করোগে। মাস তিনেক পরে একদিন গুরুচরণ ম্লান মুখে নবীন রায়ের ঘরে ঢুকে ফরাসের উপর বসবার উপক্রম করতেই তিনি চিৎকার করে নিষেধ করলেন, না না না, এখানে নয়, ওই চৌকির উপর বসো গিয়ে। আমি অসময়ে আবার স্নান করতে পারবো না। বলি, চাঁদ দিয়েছ নাকি হে? গুরুচরণ দূরে একটা চৌকির উপর বসে পড়ে মাথা হেঁট করে রইল। দিন চারেক আগে সে যথারীতি দীক্ষা গ্রহণ করে ব্রাহ্ম হয়েছিল। আজ সেই সংবাদটা গোঁড়া হিন্দু নবীনের কানে পৌঁছেছে। নবীনের চোখ দিয়ে অগ্নিস্ফুলিঙ্গ বেরোতে লাগলো, কিন্তু গুরুচরণ তেমনি নত মুখে বসে রইল। সে কাউকে কোনো কথা জিজ্ঞাসা না করে কাজটা করা অবধি বাড়িতে কান্নাকাটি এবং অশান্তির পরিসীমা ছিল না। বলো না হে, সত্যি কি না? আগে সত্যি। কেন এমন কাজ করলে? তোমার মাইনে তো মোটে 60 টাকা। তুমি? জ্ঞান ছিল না দাদা, দুঃখের জ্বালায় গলাতেই দড়ি দেব, কি ব্রহ্মজ্ঞানী হব, কিছু ঠাউরাতে পারছিলুম না। শেষে ভাবলুম আত্মঘাতী না হয়ে ব্রহ্মজ্ঞানী হই, তাই ব্রহ্মজ্ঞানী হয়ে গেলুম। চললুম দাদা। বেশ করেছ। নিজের গলায় দড়ি না দিতে পেরে জাতের গলায় দড়ি টাঙিয়ে দিয়েছ। আচ্ছা যাও, আর আমাদের সামনে কালামুখ পার করো না। এখন যারা সব মন্ত্রী হয়েছেন তাদের সঙ্গেই থাকোগে। মেয়েদের হাঁড়ি মুচির ঘরে দেওগে, যাও। নবীন রাগে অভিমানে কি যে করবেন প্রথমটা কিছুই ভেবে পেলেন না। তাই নিষ্ফল আক্রোশে ছটফট করে আপাতত জব্দ করবার আর কোনো ফন্দি খুঁজে না পেয়ে সেই দিনই মিস্ত্রি ডেকে ছাদের যাতায়াতের পথটি বন্ধ করে একটা মস্ত প্রাচীর তুলে দিলেন। এই সংবাদ বহু দূর প্রবাসে বসে ভুবনেশ্বরী শেখরের মুখে শুনে কেঁদে ফেললেন। শেখর, এ মদ বুদ্ধি কে দিলে তাকে? কিন্তু মা, দুদিন পরে তোমরাই তো তাকে এক ঘরে করে রাখতে। এতগুলি মেয়ের বিয়ে তিনি কি করে দিতেন আমি তো ভেবে পাইনি। কিছুই আটকে থাকে না শেখর,
আর সেই জন্য আগে থেকে জাত দিতে হলে অনেককেই দিতে হয়। ভগবান যাদের সংসারে পাঠিয়েছেন তিনিই তাদের ভার নিতেন। আমার ললিতে মেয়েটাকে যদি সঙ্গে আনতুম তাহলে যা হয় একটা উপায় আমাকেই করে দিতে হতো, দিতামও। আমি তো জানি নে গুরুচরণ এইসব মতলব করেই পাঠিয়ে দিলে না। আমি মনে করেছিলাম বুঝি সত্যি তার বিয়ের সম্বন্ধ হচ্ছে। বেশ তো মা, এখন বাড়ি গিয়ে তাই করো না কেন? সে তো আর ব্রাহ্ম হয়নি, তার মামাই হয়েছে। আর তিনিও কিছু তার যথার্থ আপনার কেউ নন। ললিতার কেউ নেই বলেই তার ঘরে মানুষ হচ্ছে। তা বটে, কিন্তু কর্তা এক রকমের মানুষ, তিনি কিছুতেই রাজি হবেন না। হয়তো তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ পর্যন্ত করতে দেবেন না। শেখরের নিজের মনেও এই আশঙ্কা যথেষ্ট ছিল। সে আর কিছু বলল না। এই ঘটনা শোনার পরে আর 1 মিনিটও তার বিদেশে থাকতে ইচ্ছা করছিল না। 2-3 দিন চিন্তিত অপ্রসন্ন মুখে এদিক ওদিক ঘুরে বেরিয়ে একদিন সন্ধ্যার সময় এসে বলল, আর ভাল লাগছে না মা, চলো বাড়ি যাই। তাই চল শেখর, আমারও কিছু ভাল লাগছে না। বাড়ি ফিরে মা ছেলে দুজনেই দেখলেন ছাদের সেই যাতায়াতের পথটা বন্ধ করে দেওয়াল উঠেছে। গুরুচরণের সাথে আর কোনো সম্পর্ক রাখা, এমনকি মুখের আলাপ রাখাও যে কর্তার পছন্দ নয় তা কাউকে না জিজ্ঞাসা করেই দুজনেই বুঝলেন। রাত্রে শেখরের খাওয়ার সময় মা উপস্থিত ছিলেন। 2-1 কথার পরে বললেন, ওদের গিরিনবাবুর সঙ্গেই ললিতের বিয়ে দেবার কথাবার্তা হচ্ছে। আমি তা আগেই বুঝেছিলুম। কে বললে? ওর মামি। দুপুরবেলা কর্তা ঘুমালে আমি নিজেই গিয়ে দেখা করে এসেছি। সেই অবধি কেঁদে কেঁদে চোখ মুখ ফুলিয়ে ফেললে। কপাল শেখর, কপাল। এই কপালের লেখা কেউ খণ্ডাতে পারে না বাবা। কার আর দোষ দি বল? যাই হোক, গিরিন ছেলেটিও ভালো, সঙ্গতিও আছে, ললিতের কষ্ট হবে না। প্রত্যুত্তরে শেখর কোনো কথাই বলল না। মুখ নিচু করে খাবার হাত দিয়ে নাড়াচাড়া করতে লাগলো। খানিক পরে মা উঠে গেলে সেও উঠে হাত মুখ ধুয়ে বিছানায় শুয়ে পড়ল। পরদিন সন্ধ্যার পর একটুখানি ঘুরে আসবার জন্য সে পথে বেরিয়েছিল। তখন গুরুচরণের বাইরের ঘরে প্রাত্যহিক চা পানের সভা বসেছিল এবং যথেষ্ট উৎসাহের সাথে হাসি এবং কথাবার্তা চলছিল। ধীরে ধীরে বাড়িতে ঢুকে সেই শব্দ অনুসরণ করে গুরুচরণের বাইরের ঘরে এসে দাঁড়ালো। তৎক্ষণাৎ কলরব থামল এবং তার মুখের দিকে তাকিয়ে সকলেরই মুখের ভাব পরিবর্তিত হয়ে গেল। শেখর সরে এসে তক্তপোষের উপর মাথা ঠেকিয়ে প্রণাম করল এবং একধারে বসে হেসে বলল, হে কি, একেবারে সমস্ত নিভে গেল যে। গুরুচরণের মনের ভাব শেখর বুঝল, তাই সময় দেওয়ার জন্য নিজেই কথা পারল। কাল সকালের গাড়িতে ফিরে আসবার কথা, মায়ের রোগ উপশম হওয়ার কথা, পশ্চিমের কথা, আরও কত কি সংবাদ অনর্গল বকে শেষে সেই অপরিচিত যুবকটির মুখের দিকে চাইল। গুরুচরণও এতক্ষণে নিজেকে খানিকটা সামলে নিয়েছিলেন। ছেলেটির পরিচয় দিয়ে বললেন, ইনি আমাদের গিরিনের বন্ধু, এক জায়গায় বাড়ি, একত্রে লেখাপড়া শেখা, অতি সৎ ছেলে, শ্যামবাজারে থাকেন। তবুও আমার সঙ্গে আলাপ হওয়া পর্যন্ত প্রায়ই এসে দেখা সাক্ষাৎ করে যান। হ্যাঁ, খুব ভালো ছেলে। কাকা আর সব বাকি খবর ভালো তো? উঠছো শেখর, মাঝে মাঝে এসো বাবা, একেবারে যেন ত্যাগ করো না। সব কথা শুনেছ তো? শুনেছি বই কি। বলে শেখর ভেতর বাড়িতে চলে গেল। ললিতা আগেই সেখান থেকে উঠে গিয়েছিল। কিছুক্ষণ পরে শেখর রান্নাঘর থেকে বেরিয়ে বারান্দা পার হয়ে উঠানে নামতে গিয়ে দেখল অন্ধকার কবাটের আড়ালে ললিতা দাঁড়িয়ে আছে। সে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করল এবং উঠে দাঁড়িয়ে বুকের কাছে সরে এসে মুখ তুলে নিঃশব্দে কি যেন আশা করে রইল। তারপর পিছিয়ে গিয়ে চুপি চুপি বলল, আমার চিঠির জবাব দিলে না কেন? কই, আমি তো চিঠি পাইনি। কি লিখেছিলে? অনেক কথা। সে যাক, সব শুনেছ তো?
এখন তোমার কি হুকুম তাই বলো। আমার হুকুম? বাবা, আমার হুকুমে কি হবে? কেন? তা বই কি ললিতা, আমি কার উপর হুকুম দেব? আমার উপর? আর কার উপর দিতে পারো? তোমার উপরেই বা দেব কেন? আর দিলেই বা তুমি শুনবে কেন? এখন আমার তামাশা ভালো লাগছে না, পায়ে পড়ি। কি হবে বলো? ভয়ে রাত্রিরে আমার ঘুম হবে না। ভয় কিসের? বেশ, যা হোক, ভয় হবে না। তুমি কাছে নেই, মা কাছে নেই, মাঝে থেকে মামা কি সব কাণ্ড করে বসলেন। এখন মা যদি আমাকে ঘরে নিতে না চান? সে সত্যি মা নিতে চাইবেন না। তোমার মামা অপরের কাছে অনেক টাকা নিয়েছেন, সে কথা তিনি শুনেছেন। তাছাড়া এখন তোমরা ব্রাহ্ম, আমরা হিন্দু। আন্নাকালী এই সময় রান্নাঘর হইতে ডাক দিল। সেচতি, মা ডাকছেন। যাচ্ছি। মামা যাই হন, তুমি যা, আমিও তাই। মা তোমাকে যদি ফেলতে না পারেন, আমাকেও ফেলবেন না। আর গিরিন বাবুর কাছে টাকা নেবার কথা বলছো, তা সে আমি ফিরিয়ে দেব। আর ঋণের টাকা দুদিন আগেই হোক, পিছনেই হোক, দিতে তো হবেই। অত টাকা পাবে কোথায়? জানো না, মেয়ে মানুষে কোথায় টাকা পায়, আমিও সেইখানেই পাবো। কিন্তু তোমার মামা তোমাকে বিক্রি করে ফেলেছেন যে। ললিতা অন্ধকারে শেখরের মুখের ভাব দেখতে পেল না, কিন্তু কণ্ঠস্বরের পরিবর্তন টের পেল। সে দৃঢ় স্বরে জবাব দিল, ও সব মিছে কথা। আমার মামার মতো মানুষ সংসারে নেই। তাকে তুমি ঠাট্টা করো না। তার দুঃখ কষ্ট তুমি না জানতে পারো, কিন্তু পৃথিবীর শুদ্ধ লোক জানে। তাছাড়া তিনি টাকা নিয়েছেন আমার বিয়ে হবার পরে, সুতরাং আমাকে বিক্রি করবার অধিকার তার নেই, বিক্রিও করেননি। এই অধিকার আছে শুধু তোমারই। তুমি ইচ্ছে করলে টাকা দেবার ভয় আমাকে বিক্রি করে ফেলতেই পারো বটে। বলে উত্তরের জন্য অপেক্ষা না করেই চলে গেল। সে রাত্রে বহুক্ষণ পর্যন্ত শেখর বিহবলের মতো পথে পথে ঘুরে ঘরে ফিরে এসে ভাবছিল, সেদিনকার এক ফোঁটা ললিতা এত কথা শিখল কিভাবে? এমন নির্লজ্জ মুখরার মতো আমার মুখের ওপর কথা বললই বা কি করে? আজ সে ললিতার ব্যবহারে সত্যিই অত্যন্ত বিস্মিত ও ক্রুদ্ধ হয়েছিল। ললিতাকে ছেড়ে এই কয় মাসের প্রবাস বাসকালে সে অনুভব করেছে ললিতা আজ যে তার জীবনের কতখানি, তার অবর্তমানে বেঁচে থাকা কত কঠিন, কত দুঃখকর। বিছানায় শুয়ে এই কথাই সে বারবার চিন্তা করতে লাগলো। ললিতাকে হয়তো পাওয়া যাবে না, বাবা এ বিয়েতে সম্মতি দেবেন না, হয়তো সে অপর কারো হবে। দুশ্চিন্তা তার বরাবর এই ধার বেয়েই চলত। তাই বিদেশে যাওয়ার আগের রাত্রে জোর করে গলায় মালা পরিয়ে দিয়ে সে এই দিকের ভাঙনটার মুখেই বাঁধ দিয়ে গিয়েছিল। প্রবাসে গুরুচরণের ধর্মমত পরিবর্তনের সংবাদ পেয়ে সে ব্যাকুল হয়ে এই চিন্তাই করছিল, পাছে ললিতাকে হারাতে হয়। শ্যামবাজারের সম্বন্ধটা ভেঙে গিয়েছিল, তারাও অত টাকা দিতে শেষ পর্যন্ত পিছিয়ে দাঁড়ালেন। শেখরের মায়েরও মেয়েটি মনোপুত হল না, সুতরাং এই দায় থেকে শেখর আপাতত মুক্তি পেয়েছিল বটে, কিন্তু নবীন রায় 10-20 হাজারের কথা ভোলেননি। শেখরের চিন্তা করবার বিষয় বিশেষ কিছুই ছিল না। সে বুঝেছিল বাবাকে রাজি করানো তো ঢের দূরের কথা, মাকেও রাজি করানো সম্ভব নয়। এ কথা যে আর মুখে আনবারও পথ নাই। কি করা যায়? আমি ললিতাকে বেশ চিনি, আমি তাকে নিজের হাতে মানুষ করেছি। একবার যা সে নিজের ধর্ম বলে বুঝেছে, কোনো মতেই তাকে সে ত্যাগ করবে না। সে জেনেছে সে আমার ধর্মপত্নী, তাই আজ সন্ধ্যার অন্ধকারে অসংকোচে বুকের কাছে সরে এসে মুখের কাছে মুখ তুলে অমন করে দাঁড়াতে পেরেছিল। গিরিনের সাথে ললিতার বিয়ের কথাবার্তা শুরু হয়েছে, কিন্তু কেউই তাকে তো রাজি করাতে পারবে না। শেখরের চোখ মুখ গরম হয়ে উঠল। সত্যিই তো, সে তো শুধু মালা বদল করেই ক্ষান্ত হয়নি, তাকে বুকের ওপর টেনে তার মুখ চুম্বন করেছিল। ললিতা বাধা দেয়নি, দোষ নেই বলেই দেয়নি, তাতে তার অধিকার আছে বলেই দেয়নি। এখন এই ব্যবহারের জবাব সে কার কাছে কি দেবে?
মা বাবার অমতে ললিতার সাথে বিয়ে হতে পারে না তা নিশ্চয়, কিন্তু গিরিনের সাথে ললিতার বিয়ে না হওয়ার কারণ প্রকাশ পাওয়ার পর ঘরে বাইরে সে মুখ দেখাবে কি করে? আরো 1 মাস পেরোলো। একদিন ভুবনেশ্বরী কথায় কথায় বললেন, এর মধ্যে তুই ললিতাটাকে দেখেছিস শেখর? না, কেন? প্রায় 2 মাস পরে কাল তাকে ছাদে পেয়ে ডাকলুম। মেয়েটা আমার যেন আরেক রকমের হয়ে গেছে, রোগা, মুখখানি শুকনো, যেন কত বয়স হয়েছে। এমনি গম্ভীর, কার সাধ্য থেকে বলে যে 14 বছরের মেয়ে। পরনের কাপড়খানি ময়লা, আঁচলের কাছে খানিকটা সেলাই করা। জিজ্ঞাসা করলুম, তোর কাপড় নেই মা? বললে তো আছে, কিন্তু বিশ্বাস হয় না। কোনোদিনই সে ওর মামার দেওয়া কাপড় পরে না, আমি দিই। আমিও তো 6-7 মাস কিচ্ছু দিইনি তাকে। তিনি আর বলতে পারলেন না, আঁচল দিয়ে চোখ মুছতে লাগলেন। ললিতাকে সত্যি তিনি নিজের মেয়ের মতো ভালোবাসতেন। শেখর আরেক দিকে তাকিয়ে নিঃশব্দে বসে রইল। অনেকক্ষণ পরে তিনি আবার বললেন, আমি ছাড়া কোনোদিন সে কারোর কাছে কিছু চাইতেও পারে না। অসময়ে খিদে পেলেও বাড়িতে মুখ ফুটে বলতেও পারে না। সেও আমি, ওই আমার কাছে কাছে ঘুরে বেড়াতো, আমি তার মুখ দেখলেই টের পেতুম। আমার সে কথাই মনে হয় শেখর, হয়তো মুখ শুকিয়ে শুকিয়ে বেড়ায়, কেউ তাকে বোঝেও না, জিজ্ঞেসও করে না। আমাকে তো শুধু সে মা বলেই ডাকে না, মায়ের মতো ভালোবাসে যে। বেশ তো মা, কি তার দরকার ডেকে জিজ্ঞেস করে দাও না কেন? নেবে কেন? উনি যাওয়া আসার পথটা পর্যন্ত বন্ধ করে দিলেন, আমি বা দিতে যাব কোন মুখে? ঠাকুরপো দুঃখের জ্বালায় না বুঝে যেন একটা অন্যায় করেছেন। আমরা আপনার লোকের মতো কোথায় একটা প্রায়শ্চিত্ত করিয়ে ঢেকে দেব, তা নয়, একেবারে পর করে দিলুম। আর তাও বলি, এর পিড়াপিড়িতেই সে জাত দিয়ে ফেলেছে। কেবল তাগাদা। মনের ঘেন্নায় মানুষ সব করতে পারে। বরং আমি তো বলি, ঠাকুরপো ভালোই করেছেন। ওই গিরিন ছেলেটি আমাদের চেয়ে তার ঢের বেশি আপনার। তার সঙ্গে ললিতের বিয়ে হয়ে গেলে মেয়েটা সুখে থাকবে, তা আমি বলছি। শুনছি আসছে মাসেই হবে। আসছে মাসেই হবে নাকি? তাই তো শুনি। শেখর আর কিছু জিজ্ঞাসা করল না। মা কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, ললিতের মুখে শুনলাম ওর মামার দেহটাও নাকি আজকাল ভালো নেই। না থাকবারই কথা, একে তার নিজের মনে সুখ নেই, তাতে বাড়িতে নিত্য কান্নাকাটি। 1 মিনিটের তরেও ও বাড়িতে স্বস্তি নেই। খানিক পরে মা উঠে গেলে সে বিছানায় এসে শুয়ে পড়ল। সে ললিতার কথা ভাবতে লাগলো। শেখর অফিস থেকে ফিরছিল, দেখলো গলির মুখে ডাক্তারের গাড়ি দাঁড়িয়ে। সে কিছুদিন আগে মায়ের কাছে শুনেছিল গুরুচরণের শরীর ভালো না, তাই মনে করে আর বাড়ি গেল না, সোজা গুরুচরণের শোয়ার ঘরে এসে উপস্থিত হলো। তাই বটে, গুরুচরণ নির্জীবের মতো বিছানায় পড়ে আছেন। একপাশে ললিতা এবং গিরিন শুকনো মুখে বসে আছে। সামনে চৌকির ওপর বসে ডাক্তার রোগ পরীক্ষা করছেন। গুরুচরণ অস্ফুট স্বরে বসতে বললেন। ললিতা মাথায় আঁচলটা আরও একটু টেনে দিয়ে মুখ ঘুরিয়ে বসল। ডাক্তার পাড়ার লোক, শেখরকে চিনতেন। রোগ পরীক্ষা করে ওষুধের ব্যবস্থা করে তাকে সঙ্গে নিয়ে বাইরে এসে বসলেন। গিরিন পিছনে এসে টাকা দিয়ে ডাক্তার বিদায় করবার সময় তিনি বিশেষ করে তাকে সতর্ক করে দিলেন যে রোগ এখনো বেশি দূর এগোয়নি, এই সময় বায়ু পরিবর্তনের নিতান্ত আবশ্যক। ডাক্তার চলে গেলে দুজনেই আর একবার গুরুচরণের ঘরে এসে দাঁড়ালেন। ললিতা ইশারা করে গিরিনকে একপাশে ডেকে নিয়ে চুপি চুপি কথা বলতে লাগলো। খানিকক্ষণ চুপ করে বসে থেকে শেখর উঠে গেল। তখনও ললিতা ও গিরিন তেমনি চুপি চুপি কথাবার্তা বলতে ব্যস্ত ছিল। তাকে কেউ বসতে বলল না, আসতে বলল না, একটা কথা পর্যন্ত কেউ ডেকে জিজ্ঞাসা করল না। আজ সে নিশ্চিত বুঝতে পারল ললিতা তাকে তার কঠিন দায় থেকে চিরদিনের মতো মুক্তি দিয়েছে। এখন সে নির্ভয়ে হাঁপ ফেলে বাঁচতে পারবে, আর ভয় নেই, আর ললিতা তাকে জড়াবে না।
ঘরে এসে কাপড় ছাড়তে ছাড়তে বারবার মনে পড়ল আজ সে নিজের চোখে দেখে এসেছে যে গিরিনী ও বাড়ির পরম বন্ধু, সকলের আশা ভরসা এবং ললিতার ভবিষ্যতের আশ্রয়, সে কেউ নয়। হঠাৎ ঘরের বাইরে মায়ের কণ্ঠস্বর শোনা গেল। তিনি ডেকে বলছেন, কই রে, এখনো হাত মুখ ধুসনি? সন্ধে হয় যে। শেখর ব্যস্ত হয়ে উঠে পড়ল এবং তার মুখের উপর মায়ের দৃষ্টি না পড়ে এইভাবে ঘাড় ফিরিয়ে তাড়াতাড়ি নিচে নেমে গেল। মনের জ্বালাতে তার 7 দিন কেটেছে। আজও সন্ধ্যার পর নিস্তব্ধ ঘরের মধ্যে সেই জ্বালা নিয়েই বসেছিল। হঠাৎ দরজার কাছে শব্দ শুনে মুখ তুলেই তার হৃৎপিণ্ড লাফিয়ে উঠল। কালীর হাত ধরে ললিতা ঘরে ঢুকে নিচে কার্পেটের উপর স্থির হয়ে বসল। কালী বলল, শেখরদা, আমরা দুজন তোমাকে প্রণাম করতে এসেছি। শেখর কথা বলতে পারল না, তাকিয়েই রইল। কাল আমরা চলে যাব। অনেক দোষ অপরাধ তোমার পায়ে আমরা করেছি শেখরদা, সে সব ভুলে যেও। শেখর বুঝল কালীর একটি কথাও কালীর নিজের নয়, সে শেখানো কথা বলছে মাত্র। জিজ্ঞাসা করল, কাল কোথায় যাবে তোমরা? পশ্চিমে বাবাকে নিয়ে আমরা সবাই মঙ্গের যাব। সেখানে গিরিনবাবুর বাড়িও আছে। তিনি ভালো হলেও আর আমাদের আশা হবে না। ডাক্তার বলেছেন এদেশ আর বাবা সহ্য হবে না। এখন তিনি কেমন আছেন? একটু ভালো। এই কাপড়গুলো জ্যাঠাইমা আমাদের কিনে দিয়েছেন। ললিতা এতক্ষণ চুপ করেই ছিল। উঠে গিয়ে টেবিলের উপর একটা চাবি রেখে দিয়ে বলল, আলমারির এই চাবিটা এতদিন আমার কাছেই ছিল, কিন্তু টাকা করি ওতে আর নেই। সমস্ত খরচ হয়ে গেছে। চলো সেজদি, রাত্রি হচ্ছে। কালী, নিচ থেকে আমার জন্য 2টো পান নিয়ে এসো তো ভাই। তুই বস কালী, আমি এনে দিচ্ছি। বলে তাড়াতাড়ি নেমে গেল। খানিক পরে পান এনে কালীর হাতে দিল। সে শেখরকে দিয়ে আসলো। পান হাতে নিয়ে শেখর নিস্তব্ধ হয়ে বসে রইল। চললুম শেখরদা, বলে কালী পায়ের কাছে এসে গড় হয়ে প্রণাম করল। ললিতা যেখানে দাঁড়িয়েছিল সেইখানেই ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে দুজনেই ধীরে ধীরে বেরিয়ে গেল। শেখর তার ভালো মন্দ আত্মমর্যাদা নিয়ে বিবর্ণ পাণ্ডুর মুখে বিহবল হতবুদ্ধির মতো স্তব্ধ হয়ে বসে রইল। সে আসলো, যা বলবার ছিল বলে চিরদিনের মতো বিদায় নিয়ে গেল। কিন্তু শেখরের কিছুই বলা হলো না। ললিতা কালীকে ইচ্ছা করেই সঙ্গে এনেছিল, কারণ সে চায় না কোনো কথা ওঠে, এটা সে মনে মনে বুঝল। তারপর তার সর্বশরীর ঝিমঝিম করতে লাগলো, মাথা ঘুরে উঠল। সে উঠে গিয়ে বিছানায় চোখ বুজে শুয়ে পড়ল। গুরুচরণের অসুস্থ শরীর মুঙ্গেরে জল হাওয়াতেও আর ঠিক হলো না। বছরখানেক পরেই তিনি দুঃখের বোঝা নামিয়ে দিয়ে চলে গেলেন। গিরিন সত্যিই তাকে ভালোবেসেছিল এবং শেষ দিন পর্যন্ত তার যথাসাধ্য করেছিল। মৃত্যুর আগে তিনি সজল কণ্ঠে তার হাত ধরে অনুরোধ করেছিলেন, গিরিন, তুমি যেন কোনোদিন পর হয়ে যেও না। দেখো যেন এই গভীর বন্ধুত্ব যেন নিকট আত্মীয়তায় পরিণত হয়। আমি চোখে দেখে যেতে পারলাম না, কিন্তু পরলোকে বসে যেন দেখতে পাই বাবা। গিরিন তখন সানন্দে এবং সর্বাত্মকরণে প্রতিশ্রুত হয়েছিল। গুরুচরণের কলিকাতার বাড়িতে যে ভাড়াটিয়া ছিল তার মুখে ভুবনেশ্বরী মাঝে মধ্যে সংবাদ পেতেন। গুরুচরণের মৃত্যু সংবাদ তারাই দিয়েছিল। তারপর এ বাড়িতেও গুরুতর দুর্ঘটনা ঘটল। নবীন রায় হঠাৎ মারা গেলেন। ভুবনেশ্বরী শোকে দুঃখে পাগলের মতো হয়ে বড় বধূর হাতে সংসার সঁপে দিয়ে কাশী চলে গেলেন। বলে গেলেন আগামী বৎসর শেখরের বিয়ের সমস্ত ঠিক হয়ে গেলে তিনি এসে বিবাহ দিয়ে যাবেন। বিয়ের সম্বন্ধ নবীন রায় নিজেই স্থির করেছিলেন এবং এই বিয়ে অনেক আগেই হয়ে যেত, শুধু তার মৃত্যুর কারণে 1 বৎসর স্থগিত ছিল। কন্যাপক্ষ আর দেরি করতে চায় না, তাই তারা কাল এসে আশীর্বাদ করে গিয়েছে। এই মাসেই বিয়ে। আজ শেখর তার মাকে আনতে যাওয়ার উদ্যোগ করছিল।
আলমারি থেকে জিনিসপত্র নামিয়ে তোরঙ্গ সাজাতে গিয়ে অনেকদিন পরে তার ললিতার কথা মনে পড়ল। সব সেই করত। 3 বছরের বেশি হলো তারা চলে গিয়েছে। এর মধ্যে তাদের কোনো খবরই সে জানে না, জানবার চেষ্টাও করেনি, ইচ্ছাও ছিল না। ললিতার উপরে ক্রমশ তার একটা ঘৃণার ভাব এসে গিয়েছিল। কিন্তু আজ ইচ্ছা করলো যদি কোনো মতে একটা খবর পাওয়া যায়, কে কেমন আছে। অবশ্য ভালো থাকবারই কথা, কারণ গিরিনের সঙ্গতি আছে, তা সে জানত। তাও শুনতে ইচ্ছা করে, কবে বিয়ে হলো, তার কাছে ললিতা কেমন আছে, এই সব। এমন সময় দরজার বাইরে এক দাসী বলল, ছোট বাবু, কালীর মা একবার আপনাকে ডেকে পেতেছেন। কোন কালীর মা? ওই যে গো, আমাদের কালীর মা ছোট বাবু, তারা কাল রাতে ফিরে এসেছেন যে। চল যাচ্ছি বলে সে তৎক্ষণাৎ তাদের বাড়িতে গেল। সে বাড়িতে পা দিতেই বুক ভাঙা কান্নার রোল উঠল। বিধবা বেশধারিণী গুরুচরণের স্ত্রীর কাছে গিয়েই সে মাটিতে বসে পড়ল এবং কোঁচার খুঁট দিয়ে নিঃশব্দে চোখ মুছতে লাগলো। শুধু গুরুচরণের জন্য নয়, সে নিজের বাবার শোকেও আর একবার শোকাচ্ছন্ন হয়ে পড়ল। সন্ধ্যা হলে ললিতা আলো জ্বেলে দিয়ে গেল। দূর থেকে গলায় আঁচল দিয়ে তাকে প্রণাম করল এবং কিছুক্ষণ অপেক্ষা করে ধীরে ধীরে চলে গেল। শেখর 17 বর্ষীয়া পরস্ত্রীর দিকে চোখ তুলে তাকাতে বা ডেকে কথা বলতে পারল না। তাও আর চোখে যতটা সে দেখতে পেল, মনে হলো ললিতা যেন আরো বড় হয়েছে এবং অত্যন্ত রোগা হয়ে গিয়েছে। অনেক কান্নাকাটির পরে গুরুচরণের বিধবা বললেন, বাবা, আমি ঠিক করেছি এই বাড়িটা আমি বিক্রি করে মুঙ্গেরে জামাইয়ের আশ্রয়ে থাকব। এই তাঁরও ইচ্ছা। বাড়িটা বহুদিন থেকে তোমার বাবার কেনার ইচ্ছা ছিল, এখন উপযুক্ত মূল্যে তোমরা কিনে নিলে এই বাড়ি একরকম আমাদেরই থাকলো। ভবিষ্যতে কখনো যদি এদেশে আসি, 2-1 দিন এখানে থেকে যেতে পারবো। ঠিক আছে, আমি মাকে জিজ্ঞেস করে জানাচ্ছি আপনাকে। দিদি কি এর মধ্যে আসবেন না শেখর? আজ রাত্রেই তাকে আনতে যাব। তারপর তিনি একটি একটি করে অন্যান্য সংবাদ জেনে নিলেন। শেখরের কবে বিয়ে, কোথায়, কত হাজার, কত অলংকার, নবীন রায় কি করে মারা গেলেন, দিদি কি করলেন, ইত্যাদি অনেক কথা বললেন এবং শুনলেন। শেখর যখন ছুটি পেল তখন জ্যোৎস্না উঠেছে। এই সময় গিরীন্দ্র উপর থেকে নেমে বোধ করি তার দিদির বাড়িতে গেল। গুরুচরণের বিধবা দেখতে পেয়ে প্রশ্ন করলেন, আমার জামাইয়ের সঙ্গে তোমার আলাপ নেই শেখরনাথ? এমন ছেলে আর সংসারে হয় না। হ্যাঁ, তাতে কোনো সন্দেহ নেই, ওনার সাথে সামান্য আলাপ আছে। বলে তাড়াতাড়ি বেরিয়ে গেল শেখর। কিন্তু বাইরের বসবার ঘরের সামনে এসে তাকে থামতে হলো। অন্ধকার দরজার আড়ালে ললিতা দাঁড়িয়েছিল। বলল, শোনো, মাকে কি আজই আনতে যাবে? হ্যাঁ। তিনি কি বড় বেশি কাতর হয়ে পড়েছেন? হ্যাঁ, প্রায় পাগলের মতো হয়েছিলেন। তোমার শরীর কেমন আছে? ভালো আছে। বলে শেখর তাড়াতাড়ি চলে গেল। রাস্তায় এসে তার আপাদ মস্তক লজ্জায় ঘৃণায় শিউরে উঠল। ললিতার কাছাকাছি দাঁড়াতে হয়েছিল বলে তার নিজের দেহটাও যেন অপবিত্র হয়ে গেছে এমনি মনে হতে লাগলো। যন্ত্রণাতে সে ললিতাকে মনে মনে অকথ্য ভাষায় তিরস্কার করলো, এমনকি কুলোটা পর্যন্ত বলতে সংকোচ করল না। তখন কথায় কথায় গুরুচরণের স্ত্রী বলেছিলেন, এ তো সুখের বিয়ে নয়, তাই শেষ পর্যন্ত কারো মনে ছিল না। নইলে ললিতা তখন তোমাদের সকলকেই সংবাদ দিতে বলেছিল। ললিতার এই স্পর্ধাটা যেন সমস্ত আগুনের উপরে শিখা বিস্তার করে প্রজ্বলিত হতে লাগলো। শেখর মাকে নিয়ে যখন ফিরল তখনও তার বিয়ের 10-12 দিন দেরি ছিল। দিন 3 পরে একদিন সকালে ললিতা শেখরের মায়ের কাছে বসে একটা ডালায় কিছু জিনিস তুলে রাখছিল। শেখর জানতো না, তাই কি একটা কাজে মা বলিয়া ঘরে ঢুকেই হঠাৎ থতমত খেয়ে দাঁড়াল। ললিতা মুখ নিচু করে কাজ করতে লাগলো। কি রে বাবা? না, এখন থাক, বলে তাড়াতাড়ি বেরিয়ে গেল।
ললিতার মুখ দেখতে পায়নি, কিন্তু তার হাত দুটির উপরে তার দৃষ্টি পড়েছিল। তা সম্পূর্ণ নিরাভরণ না হলেও দুগাছি করে কাচের চুড়ি ছাড়া আর কিছু ছিল না। শেখর মনে মনে ক্রূর হাসি হেসে বলল, এ আরেক রকমের ভরণ। গিরিন সঙ্গতিপন্ন, তাও তার স্ত্রীর হাত এরকম অলংকার শূন্য হবার কি কারণ? সেই দিনই সন্ধ্যার সময় শেখর নিচে নামছিল। ললিতাও সেই সিঁড়িতে উপরে উঠছিল। একপাশে ঘেঁষে দাঁড়ালো, কিন্তু শেখর কাছে আসতেই অত্যন্ত সংকোচের সাথে মৃদু কণ্ঠে বলল, তোমাকে একটা কথা বলবার আছে। কাকে? আমাকে? হ্যাঁ, তোমাকে। আমার সঙ্গে আবার কি কথা? বলে শেখর আগের থেকে দ্রুত পদে নেমে গেল। ললিতা সেইখানে কিছুক্ষণ স্তব্ধভাবে দাঁড়িয়ে থেকে একটা নিঃশ্বাস ফেলে ধীরে ধীরে চলে গেল। পরদিন সকালে শেখর তার বাইরের ঘরে বসে সেই দিনের সংবাদপত্র পড়ছিল। বিস্ময়ের সাথে চোখ তুলে দেখল গিরিন ঘরে ঢুকছে। গিরিন নমস্কার করে একটা চৌকি টেনে নিয়ে বসল। শেখর প্রতি নমস্কার করে সংবাদপত্রটা একপাশে রেখে জিজ্ঞাসু মুখে তাকিয়ে রইল। দুজনের পরিচয় ছিল বটে, কিন্তু আলাপ ছিল না, এবং সে পক্ষে আজ পর্যন্ত দুজনের কেউই কিছুমাত্র আগ্রহ প্রকাশ করেনি। গিরিন একেবারেই কাজের কথা পারল। বলল, বিশেষ প্রয়োজনে আপনাকে একটু বিরক্ত করতে এসেছি। আমার শাশুড়ি ঠাকুরনের অভিপ্রায় আপনি শুনেছেন। বাড়িটা তিনি আপনাদের কাছে বিক্রি করে ফেলতে চান। আজ আমাকে দিয়ে বলে পাঠালেন শীঘ্র যা হোক একটা বন্দোবস্ত হয়ে গেলেই তারা এই মাসেই মুঙ্গেরে ফিরে যেতে পারেন। গিরিনকে দেখা মাত্রই শেখরের বুকের মধ্যে ঝড় উঠেছিল। কথাগুলো তার একটুও ভালো লাগলো না। অপ্রসন্ন মুখে বলল, সে তো ঠিক কথা, কিন্তু বাবার অবর্তমানে দাদাই এখন মালিক, তাকে বলা আবশ্যক। সে আমরাও জানি, কিন্তু তাকে আপনি বললেই তো ভালো হয়। আপনি বললেও হতে পারে, ও পক্ষের অভিভাবক এখন আপনি। আমার বলবার আবশ্যক হলে বলতে পারি, কিন্তু কাল সেচতি বলছিলেন আপনি একটু মনোযোগ করলে অতি সহজেই হতে পারে। শেখর বিস্ময়ে হতবুদ্ধি হয়ে গেল। তারপরে গিরিন কি যে বলে গেল তার এক বিন্দুও তার কানে গেল না। খানিকক্ষণ বিহবল দৃষ্টিতে তার মুখের দিকে তাকিয়ে থেকে বলে উঠল, আমাকে মাফ করবেন গিরিন বাবু, কিন্তু ললিতার সঙ্গে কি আপনার বিবাহ হয়নি? আগে না, ওদের সকলকেই আপনি জানেন। কালীর সঙ্গে আমার। কিন্তু সেরকম তো কথা ছিল না। না, কথা ছিল না সে কথা সত্য। গুরুচরণবাবু মৃত্যুকালে আমাকে অনুরোধ করে গিয়েছিলেন আমি আর কোথাও যেন বিবাহ না করি। আমিও প্রতিশ্রুত হই। তার মৃত্যুর পরে সেচদিদি আমাকে বুঝিয়া বলেন, অবশ্য এসব কথা আর কেউ জানে না যে ইতিপূর্বেই তার বিবাহ হয়ে গেছে এবং স্বামী জীবিত আছেন। এ কথা আর কেউ হয়তো বিশ্বাস করত না, কিন্তু আমি তার একটি কথাও অবিশ্বাস করিনি। তাছাড়া স্ত্রীলোকের একবারের অধিক বিবাহ হতে পারে না কি? শেখরের দুই চোখ জলে ভিজে উঠল। এখন সেই জল অশ্রুধারায় চোখের কোণ বেয়ে গিরিনের সামনেই ঝরঝর করে ঝরে পড়ল। কিন্তু সেদিকে তার চৈতন্য ছিল না, তার মনেও পড়ল না পুরুষের সামনে অপর পুরুষের এই দুর্বলতা প্রকাশ পাওয়া অত্যন্ত লজ্জাকর। গিরিন নিঃশব্দে তাকিয়ে রইল। তার মনে মনে সন্দেহ ছিলই, আজ সে ললিতার স্বামীকে চিনতে পারল। শেখর চোখ মুছে ভারী গলায় বলল, কিন্তু আপনি তো ললিতাকে স্নেহ করেন। গিরিনের মুখের উপর প্রচ্ছন্ন দুঃখের গাঢ় ছায়া পড়ল, কিন্তু পরক্ষণেই সে মৃদু হাসতে লাগলো। আস্তে আস্তে বলল, সে কথার জবাব দেওয়া অনাবশ্যক। তাছাড়া স্নেহ যত বড়ই হোক, জেনে শুনে কেউ পরের বিবাহিত স্ত্রীকে বিবাহ করে না। যাক, গুরুজনের সম্বন্ধে ওসব আলোচনা আমি করতে চাই না। আজ যাই, আবার অন্য সময় দেখা হবে বলে নমস্কার করে বেরিয়ে গেল। গিরিনকে শেখর চিরদিনই মনে মনে বিদ্বেষ করে এসেছে। এইবারে সেই বিদ্বেষ নিবিড় ঘৃণায় পর্যবসিত হয়েছিল। কিন্তু আজ সে চলে যাওয়া মাত্র শেখর উঠে এসে মাটিতে বারবার মাথা ঠেকিয়ে এই অপরিচিত ব্রাহ্ম যুবকটির উদ্দেশ্যে প্রণাম করতে লাগল। মানুষ নিঃশব্দে যে কত বড় স্বার্থত্যাগ করতে পারে, হাসি মুখে কি কঠোর প্রতিশ্রুতি পালন করতে পারে, তা আজ সে প্রথম দেখল।
বিকেলে ভুবনেশ্বরী নিজের ঘরে মেঝে বসে ললিতার সাহায্যে নূতন কাপড়ের রাশি থাক দিয়ে সাজিয়ে রাখছিলেন। শেখর ঘরে ঢুকে মায়ের বিছানাতে বসল। আজ সে ললিতাকে দেখে ব্যস্ত হয়ে পালালো না। মা তাকে দেখে বললেন, কি রে বাবা? শেখর জবাব দিল না, চুপ করে থাক দেওয়া দেখতে লাগলো। খানিক পরে বলল, ও কি হচ্ছে মা? ওই নতুন কাপড় কাকে কিরকম দিতে হবে তাই হিসেব করে দেখছিলাম। বোধ করি আরো কিছু কিনতে হবে, তাই না মা? হ্যাঁ মা। আর যদি বিয়ে না করি মা? তা তুমি পারো বাচ্চা, তোমার গুণে ঘাট নেই। তাই বোধ করি হয়ে দাঁড়ায় মা। ও কি কথা? অমন অলক্ষণে কথা মুখে আনিস নে। এতদিন মুখে তো আনিনি মা, কিন্তু আর না আনলে নয়। আর চুপ করে থাকলে মহাপাতক হবে মা। কি বলছিস তুই বাবা? তোমার এই ছেলেটির অনেক অপরাধী তুমি ক্ষমা করে এসেছো, এটাও ক্ষমা করো। আমি সত্যিই এ বিয়ে করতে পারবো না। খালি মস্করা। আচ্ছা আচ্ছা, তাই হবে। এখন যা তো তুই এখান থেকে। আমাকে জ্বালাতন করিস নে শেখর, আমার অনেক কাজ। না মা, সত্যিই বলছি তোমাকে, এ বিয়ে হতে পারবে না। কেন? এ কি ছেলে খেলা? ছেলে খেলা নয় বলেই তো বলছি মা। কি হয়েছে আমাকে বুঝিয়ে বল শেখর, ওসব গোলমেলে কথা আমার ভালো লাগে না। আরেকদিন শুনো মা, আরেকদিন বলবো। আর একদিন বলবি? এই রইল কাপড়ের গোছা, তবে আজই আমাকে কাশি পাঠিয়ে দে। এমন সংসারে আমি একটা রাতও আর কাটাতে চাইনি। শেখর মাথা নিচু করে বসে রইল। ভুবনেশ্বরী আরো অস্থির হয়ে বসলেন। ললিতেও আমার সঙ্গে কাশি যেতে চায়। দেখি তার যদি একটা কিছু বন্দোবস্ত করতে পারি। তুমি নিয়ে যাবে, তার আবার বন্দোবস্ত কার সঙ্গে করবে মা? তোমার হুকুমের বড় ওর আবার কি আছে? ছেলের হাসি মুখ দেখে তিনি মনে মনে একটু আশান্বিতা হলেন। ললিতার দিকে একবার তাকিয়ে দেখে বললেন, শুনলি মা ওর কথা? ও মনে করে আমি ইচ্ছে করলেই যেন যেখানে খুশি নিয়ে যেতে পারি। ওর মামির মত নিতে হবে না। ললিতা জবাব দিল না। শেখরের কথাবার্তার ধরনে সে মনে মনে অত্যন্ত সংকুচিত হয়ে পড়ছিল। শেখর বলে ফেলল, তাকে জানাতে চাও জানাও গে, সে তোমার ইচ্ছে, কিন্তু তুমি যা বলবে তাই হবে মা। এ আমিও মনে করি। যাকে নিয়ে যেতে যাচ্ছ সেও মনে করে ও তোমার পুত্রবধূ। বলে ফেলেই শেখর ঘাড় হেঁট করে রইল। ভুবনেশ্বরী বিস্ময়ে স্তম্ভিত হয়ে গেলেন। মায়ের সামনে সন্তানের মুখে একই পরিহাস। এক দৃষ্টে তার দিকে তাকিয়ে বললেন, কি বললি? ও আমার কি? শেখর মুখ তুলতে পারল না, কিন্তু জবাব দিল। আস্তে আস্তে বলল, ওই তো বললুম মা, আজ নয়, 4 বছরের বেশি হলো তুমি সত্যিই ওর মা। আমি আর বলতে পারিনি মা, ওকে জিজ্ঞেস করো, ওই বলবে। বলেই দেখল ললিতা গলায় আঁচল দিয়ে মাকে প্রণাম করবার উদ্যোগ করছে। সেও উঠে এসে তার পাশে দাঁড়ালো এবং দুজনে একত্রে মায়ের পদপ্রান্তে ভূমিষ্ঠ প্রণাম করে শেখর নিঃশব্দে বেরিয়ে গেল। ভুবনেশ্বরী 2 চোখ দিয়ে আনন্দাশ্রু ঝরে পড়তে লাগলো। তিনি ললিতাকে সত্যই অত্যন্ত ভালোবাসতেন। সিন্দুক খুলে নিজের সমস্ত অলংকার বের করে তাকে পরাতে পরাতে একটু একটু করে সব কথা জেনে নিলেন। সমস্ত শুনে বললেন, তাই বুঝি গিরিনের কালীর সঙ্গে বিয়ে হয়েছে? হ্যাঁ মা, তাই। গিরিন বাবুর মতো মানুষ সংসারে আর আছে কিনা জানি না। আমি তাকে বুঝিয়ে বলতেই তিনি বিশ্বাস করলেন যে সত্যিই আমার বিয়ে হয়ে গেছে। স্বামী আমাকে গ্রহণ করুন না করুন সে তার ইচ্ছে, কিন্তু তিনি আছেন। আছে বই কি মা, আশীর্বাদ করি জন্ম জন্ম দীর্ঘজীবী হয়ে থাকুক। একটু বসতো মা, আমি অবিনেশকে জানিয়ে আসি যে বিয়ের কোণে বদল হয়ে গেছে। বলে হাসতে হাসতে তিনি বড় ছেলের ঘরের দিকে চলে গেলেন। তার যে এখন অনেক কাজ বাকি, নতুন বউ আসছে যে ঘরে।
এতক্ষণ তোমরা শুনলে কথাশিল্পী শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত গল্প পরিণীতা। বিভিন্ন চরিত্রে যারা রূপদান করেছেন তারা হল কথক সৌরিন্দা, আন্নাকালী ও চারুর ভূমিকায় ছিল অনুষ্কা, গুরুচরণের ভূমিকায় ছিলেন জয়েন্দ্রদা, ললিতার ভূমিকায় ছিল শুভাঙ্গী, শেখর হয়েছে সন্দীপন, নবীন রায় ভিখারি এবং গিরিনীর ভূমিকায় ছিল তনয়, মনোরমা হয়েছে অর্পিতা, মামির ভূমিকায় ছিল কমললতা, আর শেখরের মা এবং দাসী এবং ঝিয়ের ভূমিকায় ছিলাম আমি মৌমিতা। আমাদের পোস্টার করেছে রোহন। আবহ মিক্সিং সহ সামগ্রিক সম্পাদনায় ছিল দেবদত্ত। কেমন লাগলো আজকের নিবেদন কমেন্টস করে জানিও কিন্তু। আর যারা এখনও সাবস্ক্রাইব করনি, শুধু গল্প শুনেছ, একটু সাবস্ক্রাইব করে দিও, আমরা উৎসাহিত হব। কালজয়ী সাহিত্যিকদের গল্প নিয়ে আবার আমরা ফিরব খুব তাড়াতাড়ি। ততদিন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সাহিত্যের সাথে থেকো, আর তার সাথে মন পিয়ন ক্লাসিক চ্যানেল শুনতে থেকো। শুভরাত্রি।